সবাইকে স্বাগতম আমাদের ভার্সিটি মাস্টার ক্লাসে। তো তোমরা দেখতে পাচ্ছ যে আজকে আমাদের এখানে অধ্যায় 4 ফিজিক্স ফার্স্ট পেপারের লেকচার 1 এন্ড ডিসকাস করব। তো তোমাদের যে বলি ভার্সিটি পরীক্ষায় কোন কোন চ্যাপ্টার অনেক বেশি ইম্পর্টেন্ট ফার্স্ট পেপার বা সেকেন্ড পেপার হিসেবে, তো আমরা এখানে আপাতত ফার্স্ট পেপার নিয়ে কথা বলতেছি। ফার্স্ট পেপারের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট যে চ্যাপ্টার বলি একটা কথা, তো সেটা হচ্ছে নিউটনীয় বলবিদ্যা। মানে যেমন সেকেন্ড পেপারের চলতরিৎ ওখান থেকে একটা হলেও প্রশ্ন প্রতি বছর আসে, ঠিক এইভাবে এই নিউটনীয় বলবিদ্যা এখান থেকে প্রতি বছর একটা হলেও প্রশ্ন কনফার্ম আসবে। বা তোমরা হয়তো দেখছো যে এখান থেকে প্রতিবারই কিন্তু প্রশ্নগুলো একটু একটু চেঞ্জ করে ফেলে, মানে কন্টেন্ট সেম থাকে কিন্তু প্রশ্নের প্যাটার্নটা হালকা চেঞ্জ হয়ে যায়। তো আমি বলবো যে এই চ্যাপ্টারে আমি যেটাকে কম ইম্পর্টেন্ট বলবো সেটাকেও অন্য চ্যাপ্টারের কম্পেয়ারে তুমি বেশি ইম্পর্টেন্ট বাই ডিফল্ট ধরে নিবা। ঠিক আছে, তো প্রথমে দেখি যে এখান থেকে আমাদের কি কি টাইপ বা কি কি টপিক গুলো লাগে। শুরু থেকে আসি, একদম শুরুতে বল এবং বলের ঘাত, এরপরে ঘর্ষণ, এভাবে টোটাল এখানে 7টা টাইপ বা টপিক তোমাকে দেওয়া আছে। তো দেখতে পারতেছো যে এখানে গুরুত্বের মধ্যে স্টার্ট দেওয়া। তো এই অ্যাকচুয়ালি স্টার্টটা মিনটা কিন্তু এমন না যে ফুল ফিজিক্সে কতটুকু ইম্পর্টেন্ট সেটা না, এটা হচ্ছে এই চ্যাপ্টারের মধ্যে কোন টাইপ থেকে প্রশ্ন বেশি আসছে তার ভিত্তিতে এই স্টার গুলো দেওয়া আছে। যেমন ধরা যাক যদি আমরা এখানে বল এবং বলের ঘাতের কথা বলি, এখানে 3 স্টার দেওয়া, তার মানে প্রশ্ন অনেক বেশি এই টপিক থেকে আসছে। কার কম্পেয়ারে? 3 নাম্বার টপিক রকেট, এর কম্পেয়ারে কম আসছে। মানে রকেট থেকে প্রশ্ন অনেক কম আসে বা আসে না বললেও তুমি বলতে পারো, কোনো সমস্যা হবে না। কিন্তু এর মানে কিন্তু এই না আবার যে অন্য কোনো চ্যাপ্টারের টাইপ 1 এর সাথে বা স্টার 1 এর সাথে এইটা স্টার 1 সামঞ্জস্যপূর্ণ, এটা কিন্তু না, এটা আমাদের মাথায় রাখা উচিত। আচ্ছা, কথা বলি যে ভাই এই টাইপ গুলো মধ্যে তুমি কি পড়বা বা কি কি আমাদের লাগবে, সেটা হচ্ছে এইভাবে। বল এবং বলের ভাত বেসিক্যালি এটা হচ্ছে আমাদের ডেফিনেশন বা সংজ্ঞা। তুমি ভাবতে পারো যে ভাই আমাদের তো পরীক্ষায় সংজ্ঞা আসে না, এটা কিন্তু একটু ভুল কথা। সংজ্ঞা না আসলেও সংজ্ঞার উপরে ভিত্তি করে কিন্তু প্রশ্ন এখানে আসে। যেমন হয়তো বা তোমরা ছোটকালে ক্লাস 9-10-এ কিছু হলেই বল বলতে বলতা F=ma, এরকম জিনিস এটা বা সূত্র। এটা কিন্তু পুরাপুরি অ্যাকুরেট না, এখানে ঝামেলা আছে, আমরা একটু পরে এখান থেকে দেখবো। বা তোমাকে চাইলে স্যাররা কিন্তু জিজ্ঞেস করতে পারেন যে প্রথম, দ্বিতীয় বা তৃতীয় সূত্রগুলো অ্যাকচুয়ালি কি নিয়ে কাজ করে বা তার সীমাবদ্ধতাগুলো কি, অর্থাৎ জ্ঞানমূলক প্রশ্ন। যেমন ধরা যাক যদি আমরা চাই এই রকেটের টপিককে আর বল এবং বলের ঘাতকে এক করে ফেলবো, তোমাকে জিজ্ঞেস করতে পারি যে বলো তো রকেট কেন উপর দিকে যায় বা রকেট অ্যাকচুয়ালি কোন মূলনীতির উপরে ভিত্তি করে কাজ করে। এগুলা কিন্তু সংজ্ঞামূলক, মানে তুমি যদি বলের সংজ্ঞা বুঝো তখনই বুঝাই বলতে পারবা যে রকেট এবং প্লেন কেন আলাদা। তোমার যদি আমি চিন্তা করা কোশ্চেন দিয়ে রাখি, এটা বাসায় ভাববা যে আমরা যখন মহাকাশে যাচ্ছি কেন রকেট ইউজ করি, প্লেন ইউজ করলে প্রবলেমটা কি হইতো? প্লেন দিয়েও তো উড়া যায়, রকেট দিয়েও তো উড়া যায়, কিন্তু কেন আমরা প্লেনকে বাদ দিয়ে রকেট কি ইউজ করে চায় যাচ্ছি বা মহাশূন্যে যাচ্ছি, যেখানে প্লেন দিয়ে শুধুমাত্র এক দেশ থেকে আরেক দেশ বায়ুমণ্ডলে আমরা উঠতে উঠতে চলে যাচ্ছি। এখানে অনেকগুলো ব্যাপার চিন্তা করার মতো আছে, এবং শুধুমাত্র ফিজিক্স না, এখানে কেমিস্ট্রিরও অনেক কিছু আসবে এবং ম্যাথ তো লাগবেই। তুমি আপাতত বল বলের ঘাত এই কনসেপ্ট চিন্তা করেও এই উত্তরটা খুঁজে পাবা। খুবই সুন্দর চিন্তা করে, আমি হয়তো বা পরে কোনো ক্লাসে এটাকে আবার কথা বলবো, তখন আমি উত্তরটা বই দিব। আচ্ছা, এখন আসি দ্বিতীয় বা আমাদের যে টপিকের মধ্যে ঘর্ষণ। ঘর্ষণ থেকে সাধারণত বেসিক ম্যাথমেটিক্যাল পার্ট দিয়ে দেয়, মানে তোমার কোনো অঙ্কের ভিতরে জাস্ট ঘর্ষণটাকে অ্যাড করে দিবে, দিয়ে বলবে হাবিজাবি ক্যালকুলেশন করো। এখান থেকে খুব বেশি জ্ঞানমূলক প্রশ্ন সাধারণত আসে না, কিন্তু অঙ্কের ভিতরে একটা অংশ হিসেবে এটা বেশ ইম্পর্টেন্ট। এবং তোমাদের সবসময় খেয়াল করছি যা কিছু আসে সবই আসে আনুভূমিক তলের জন্য। তোমাদের আমি কোশ্চেন দেখি না যে কখনোই বাঁকানো তল নিয়ে খুব একটা প্রশ্ন করে, তাই আমরা আণবিক তলটাকে ভালো করে দেখবো, কিন্তু তারপরও বাঁকানো তলও দেখে রাখবো যদি পরীক্ষায় দিয়ে দেয়। কারণ বলছিলাম না যে প্রতি বছরই প্রশ্ন কিছুটা হইলেও চেঞ্জ হয়ে যায়, আপডেট হয়ে যায়, তাই আমাদের দেখে রাখা উচিত। আচ্ছা, তো এই টপিকগুলো মোটামুটি একই টপিকের মধ্যে পড়ে বা একই টাইপের মধ্যে পড়ে যায়। ইভেন এইটার সাথে আমরা যদি চাই তাহলে সংঘর্ষকেও কিন্তু একই জায়গায় আনতে পারি, কারণ সংঘর্ষ জিনিসটা আসলে কি নিয়ে কাজ করে, এটা কিন্তু আসলে এই ভরবেগের পরিবর্তনটাকে নিয়ে মাথা ঘামায়, বা সিম্পলি ভরবেগের সাথেই এই সংঘর্ষ টপিকটাও ডিরেক্টলি জড়িত। তোমরা শিখবা কিভাবে এখানে শক্তি সংঘটিত হয় বা কেন হয় না। এই টপিকগুলোই মেইনলি আমাদের সংঘর্ষের ভিতরে কাজ করে, এবং এটা ভয়াবহ ইম্পর্টেন্ট বললেও দোষ হবে না, কারণ সংঘর্ষ দিয়েই অ্যাকচুয়ালি আমরা ম্যাথগুলোকে একটু ক্রিটিক্যাল বানাইতে পারি বা বিভিন্ন স্পেশাল কেস নিয়ে আলোচনা করতে পারি। সংঘর্ষের ভিতরে প্রায় 4 থেকে 5টা স্পেশাল কেস আছে, যেখানে আমাদের ক্যালকুলেটের কোনো প্রয়োজন নাই, আমরা ডিরেক্টলি প্রবলেম দেখলেই উত্তর কি হইতে পারে গেস করতে পারি। ঠিক আছে, সো এগুলো আমরা যখন টাইপটা আসবে তখন ভেঙে ভেঙে বুঝাবো এদের মধ্যে কানেকশনটা কোথায় বা কিভাবে তুমি কাজ করবা। এবার যদি মাঝে আমরা টাইপ নাম্বার 4 এবং টাইপ নাম্বার 5
এই দুইটাকে একটু মার্চ কর ট্রাই করি। তুমি দেখেই বুঝতে পারতেছো যে এই পুরা থিমটাই কিন্তু ঘূর্ণন বা সিম্পলি রোটেশনের সাথে জড়িত। অর্থাৎ কোনো বস্তু কেন ঘুরে বা ঘুরলে কি হয়, কিভাবে এনার্জি দিতে হবে, কিভাবে এই ঘূর্ণন বল প্রয়োগ করতে হবে, বা তার সাথে আমার কি কি ঘটনা জড়ায় যাবে, জড়তা কেন কাজ করবে, এই সব কিছু আমরা এই জায়গার মধ্যে পড়বো। যে বাস্তবটা কথা বলি, যে আসলে আমরা বল প্রয়োগ করা সে ক্লাস 9 থেকে শুনে আসলেও বাস্তব জীবনে কিন্তু টর্কই বেশি কাজে আসে। একটা এক্সাম্পল দেওয়া যাক, যেমন ধরো সাইকেল চালানো, রিক্সা চালানো, ফ্যান ঘুরানো, আসলে যে কোনো যন্ত্রের ভিতরেই কিন্তু একটা ঘূর্ণন পার্ট থাকে। আর ঘূর্ণন কিন্তু বলের জন্য হয় না, মানে বল থেকে টর্ক হয়, সেই টর্কের জন্য কিন্তু ঘূর্ণনটা হয়। তার মানে বাস্তব লাইফে এই টর্ক খুবই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। এই টর্কের সাথে কাজ করা যায় না। যেমন ধরো আরেকটা এক্সাম্পল দেওয়া যাক, যে তোমরা হয়তো শুনছো এই কিছু সময় আগে মার্ক জাকারবার্গ আর তোমার হচ্ছে এলন মাস্কের মধ্যে একটা ফাইট হয়েছিল। সেখানেও কিন্তু একটু খেয়াল করে দেখো, মার্ক জাকারবার্গ সম্পর্কে যদি তোমরা জানো, সে কিন্তু জুডোতেও প্র্যাকটিস করা আগে থেকে। তো জুডোর মধ্যে কি করা হয়, ধরে ঘুরায় আছাড় মারে না? তো এই যে ঘুরায় দেয়, এই ঘুরায় যে আছাড় মারা, এটাও কিন্তু অ্যাকচুয়ালি টর্ক। তো যে যার কোমরে যত জোরে টর্ক তৈরি করতে পারবে, সে অপোনেন্টকে তত জোরে আছাড় মারতে পারবে। সো এই টর্ক কিন্তু প্রত্যেক জায়গায় কাজে লাগে। আর টর্কটা কাজ তখনই করবে যখন তুমি অ্যাকচুয়ালি আগে বল প্রয়োগ করবা। সো আমাদের উদ্দেশ্য হবে কিভাবে সবগুলা টাইপকে আসলে এক জায়গায় ফেলে দেওয়া যায় সেটা নিয়ে চিন্তা করা। আর তার আগে টাইপ বাই টাইপ, পার্ট বাই পার্ট আমরা ডিসকাস করে যাব। সো ওভারঅল মনে হয় প্রত্যেক জিনিস সম্পর্কে একটা আইডিয়া পেয়ে গেছি। এখন এই সবগুলোর পরে একটা রিয়েল ওয়ার্ল্ডের অ্যাপ্লিকেশন যদি আমরা বলি, যে প্রতিদিনই আমরা রাস্তায় দেখতে পারতেছি, সেটা হচ্ছে আমাদের এই ব্যাংকিং কোণ। তুমি গাড়ি চালাবা, টর্ক দিবা, সবকিছু বুঝলাম। গাড়ি যে রাস্তায় ছিটকাই উড়ে যায়, তখন তুমি কি করবা? যে মরেই যাও, তো লাভটা কি? তো যে বেঁচে থাকো বা যে তুমি অ্যাক্সিডেন্ট না করো, এইটার জন্য এই ব্যাংকিং কোণটাকে রাস্তায় অবশ্যই দিতে হবে, নাহলে কিন্তু তুমি ভাই ইউজ করতে পারবা না। এগুলা কোথায় কাজে আসে? যে আরো সুন্দর করে চিন্তা করি, আমরা নিঃসন্দেহে গাড়ির রেস দেখার কথা, F1 রেস। তো গাড়িগুলা কি করে? সোজা একদম মাটির সাথে যায়, হঠাৎ এরকম বাঁকায় যায়, প্রচন্ড পরিমাণে বাঁকায় যায়। তো এরকম বাঁকায় গেল ছিটকায় কেন পড়ে না? বা দেখবা স্টান্ট করার সময়, বাইক দোলানোর সময় এরকম লম্বা উলম্ব দেওয়ার সাথে ঘুর ঘুর করে প্যাচ খায়। তো এগুলা কিভাবে সম্ভব? এই সব কিছু সম্ভব ফিজিক্স দিয়েই। আর ওই সিম্পল কনসেপ্টটাকে এখানে আমরা ব্যাংকিং কোণের আন্ডারে ইজি করে বুঝাবো। সবগুলো অবশ্যই আনবো না, কারণ তোমাদের বইতে নাই, কিন্তু যতটুকু দরকার তোমাকে বোঝানোর জন্য বা বইয়ে আছে, সেগুলো আমরা এখানে ডিসকাস করব। সো টোটাল এই চ্যাপ্টারে আমাদের টাইপ হয়ে গেল এই 7টা। হোপফুলি আমরা বুঝতে পারছি কোনটা কোথায় কাজে লাগাবো। ঠিক আছে, এখন আমরা সামনে আগাই। আজকে টাইপ থাকবে 3টা: বল এবং বলের ঘাত, ঘর্ষণ এবং রকেট। তো সবার আগেই বলে রাখি যে আমাদের এখানে মেইন ফোকাসই থাকবে বল জিনিসটা কি, বা বলকে আমরা কিভাবে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেস করতে পারবো, সেই টপিকটা এখানে আসবে। আর ওটাকে আমরা অ্যাপ্লিকেশনের মধ্যে ফেলে দিব 2 আর 3 এর ভিতরে। কারণ আমি এটাই বলছিলাম, বলের ভিতরেই তো ঘর্ষণ, ঘর্ষণ তো এক প্রকার বল। রকেট কাজ করে সামহাউ এই বলের সাথে, এরা কথা সামনে উঠবে। তা চলো সামনে আগাই। আগে দেখে নেই যে আমাদের টাইপ 1 বল এবং বলের ঘাত থেকে মোটামুটি কিরকম প্রশ্ন আসছে। তুমি নিজে একবার তাকায় দেখো এই লিস্ট কতটা বড়। অর্থাৎ বিভিন্ন সালে বিভিন্ন জায়গায় এখান থেকে কিন্তু প্রশ্ন দিতেই থাকে, এবং মোটামুটি কেউই কিন্তু বাদ রাখে না। সবার আগে যদি আমরা ঢাকা ভার্সিটির কথা খেয়াল করি, দেখো মোটামুটি টানাই দিয়ে গেছে 13, 14, 14, 15, একটু ব্রেক 16, 17, আবার একটু ব্রেক 18, 19, তারপর আবার 22, 23। জিএসটিও কিন্তু সেম কাজটাই করলো, 20, 21, 21, 22, 22, 23। কিন্তু এটা বলতে পারি উল্টা, জিএসটির ট্র্যাক রেকর্ড কিন্তু বেশি লিনিয়ার। মানে প্রতি বছরই তারা দিবেই, মোটামুটি এরকম একটা পন্থা নিয়ে ফেলছে। এবং এরকম আরেকটা কাজ তুমি খেয়াল করে দেখো, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, তার ক্ষেত্রেও কিন্তু সেম কথা, 21, 22, 19, 20, 17, 18, রাফলি প্রতি বছর বা সর্বোচ্চ 1 বছর গ্যাপ দিয়ে তারা প্রশ্ন দিতেই থাকে। এবং তাদের সাথে বাকিরাও কোশ্চেন করে, হয়তো বা এরকম সুন্দর প্যাটার্ন ফলো করে না, কিন্তু ঢাকা ভার্সিটি, জিএসটি এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি খেয়াল করি, তারা মোটামুটি সুন্দর প্যাটার্ন ফলো করেই যাচ্ছে। তোমাদের উচিত যে কোনো চ্যাপ্টার পড়ার আগে কোনটার ভিতরে কি আছে, কতবার করে আসছে, একটু এই ব্যাপারগুলো আগে নিজে থেকে দেখে নেওয়া। পড়বো আমরা সবই, বাদ দিব না, কিন্তু কোনটা বেশি ইম্পর্টেন্ট সেটা মাথায় রেখে আমরা সামনে আগাবো। ঠিক আছে, তখন তোমার প্রিপারেশনটা আরো ভালো হবে। তার সাথে যদি আমরা একটু রিটেন পার্ট নিয়ে কথা বলি, দেখো রাজশাহী ইউনিভার্সিটি এবং জগন্নাথ ইউনিভার্সিটি, আমি কিন্তু এদের নাম একটু আগে নেই নাই যে এমসিকিউতে টানা আসে, খেয়াল করে দেখো রিটেন পরীক্ষার মধ্যে কিন্তু ঠিকই দিয়ে দিছে। তাহলে রাজশাহী ইউনিভার্সিটি এই যে 21, 22, 20, 21, 18, 19, তারা
প্রথম দিকে না দিলেও রাজশাহী ইউনিভার্সিটি কিন্তু এখন এখান থেকে রিটেন প্রশ্ন দেওয়া শুরু করছে। ইভেন জগন্নাথ ইউনিভার্সিটি তারাই সবার আগে রিটেন প্রশ্ন দেওয়ার প্রস্তাবনা রাখে এবং তারাই কিন্তু কোশ্চেন গুলো দিছিল, এবং তাদের প্রশ্ন সম্পূর্ণ হচ্ছে বোর্ডের পরীক্ষার 1 মার্কের আর 2 মার্কের কোশ্চেনের সমন্বয়ে বানানো। তো যদি আমরা বোর্ডের পরীক্ষার কোশ্চেন গুলো ভালো করে পড়ে থাকি, আমাদের ভয় পাওয়ার কিছু নাই। ওইটাই জাস্ট কনসেপ্টটাকে হয়তো একটু অন্য ভাষায় তারা লিখে দেন, ভয় পাওয়ার কিছু নাই। চলো সামনে আগে। তো শুরুতে আসি যে যে বল বা বলের ঘাত এই জিনিসটাকে নিয়ে। আমরা বল বলতে F ইকুয়াল টু ma এমনটা চিনে আসছি। এখন তুমি বলতে পারো যে ভাই এই লেখা তো আমাদের বইতেই দেওয়া আছে, তাহলে আপনি কেন বললেন যে এই কথাটা ভুল? বা ভুল না বলে এটা বলা উচিত, সম্পূর্ণ আকারে শুদ্ধ না, কিছু একটা ঝামেলা আছে। বুঝাই বলি, আমরা নর্মালি বল বলতে আসলে কি বুঝি? ভরবেগের পরিবর্তনের হার। ধরো এই যে একটা কলম, যদি বলি এখন স্থির আছে, ফার্স্ট অফ অল স্থির কিভাবে আছে? সাপোজ আমার সাপেক্ষে ও এখন স্থির আছে, যদি এর উপরে বাহির থেকে কিছু ধাক্কা প্রয়োগ না করি, বল প্রয়োগ না করি, ও যেভাবে আছে ও সেভাবেই থেকে যাবে, কোনো পরিবর্তন কিন্তু হবে না। আর ধরা যাক এই কলমটা আমার সাপেক্ষে আমার হাতের বাম দিকে 1 মিটার/সেকেন্ড বেগ নিয়ে যাচ্ছে, ওকে যদি আমি টাচ না করি ও কিন্তু 1 মিটার/সেকেন্ডেই যেতেই থাকবে। সো ফার্স্টে ক্লিয়ার করে দিবা, তুমি যে কি স্থিতি বা গতি বলতেছো, কারো তো সাপেক্ষে বলতেছো, কারণ পরম স্থিতি বা পরম গতি বলে কিছু নাই, সবই আসলে আপেক্ষিক। তাহলে এই যে স্থিতি বা গতিশীল অবস্থা, এই অবস্থার পরিবর্তন করতে ওকে আমি যা দিচ্ছি, কিভাবে? বাহির থেকে, বাহ্যিক ভাবে, এই জিনিসটাকে বলা হচ্ছে বল। মানে বাহির থেকে যা দিলে ও এখন যা আছে ওর এই গতির অবস্থার চেঞ্জ আসবে, এটার সোজা কথা, এটা হচ্ছে বল। বুঝতে পারছি আমরা? আচ্ছা, এখন তাহলে বল কি করতেছে? গতির পরিবর্তন বললাম, কিন্তু এই গতির পরিবর্তনের মধ্যে একটু ঘাপলা আছে। গতি বলতে নর্মালি আমরা বুঝি খালি বেগ, বেগ বাড়ে বেগ কমে, ব্যাপারটা কিন্তু এমন না। ব্যাপারটা আসলে গতির সাথে তার মুভমেন্ট, অথবা আরো সুন্দর করে বললে তার ভরবেগ, এই টার্মটা জড়িত। যে প্রতি একক সময়ে ভরবেগের যে পরিবর্তন হয়, এটা হওয়ার জন্যই বল দায়ী। পরিবর্তনের হার মানে হচ্ছে সময়ের সাপেক্ষে যে পরিবর্তনটা হয় বা যে চেঞ্জটা আসে। আমরা হয়তো ক্লাস 9-10-এ ভরবেগ বলতে এরকম পড়তাম, ভর এবং বেগের গুণফল পি সমান সমান এমভি পড়ে আসছি আমরা, ইন্টারে এসেও তাই দেখছি এমভি। তাহলে ভরবেগের পরিবর্তনের হার যদি করতে যাও, তুমি বলতে পারো ভাই এমভি মাইনাস এমইউ/টি এমনটা করে দেন। মানে অনেকে ভাবে এরকম যে ভাই এটা হচ্ছে আমাদের শেষ ভরবেগ, এমইউ হচ্ছে আমাদের আদি ভরবেগ, এদেরকে ভাগ দিব সময় দিয়ে, তাহলে এটাই তো আমাদের বল হয়ে গেল, এমভি মাইনাস এমইউ/টি। কথা ঠিক আছে, এম কে কমন রাখলে লেখা যায় ভি মাইনাস ইউ/টি। আর সেই গতির সমীকরণ পড়ে আসছিলাম, বেগের পরিবর্তনের হারকেই বলা হয় ত্বরণ। তাহলে এই যে হয়ে গেল তো এফ ইকুয়াল টু এম এ, প্রুফ তো হয়েছে। তাহলে প্রবলেমটা কোথায়? সবচেয়ে ছোটখাটো প্রবলেমটা যে জায়গাতে, সেটা হইলো তুমি এই বলটাকে আসলে কিভাবে চিন্তা করতেছো, এই জিনিসটা ভাবা উচিত ছিল। ধরা যাক এটা আমাদের একটা বস্তু, যার ভরটা হচ্ছে এম, ছোট্ট হাতের এম। এখন এই বস্তুটার উপরে একটাই বল কাজ করবে, তার কি গ্যারান্টি? ধরো তুমি রিক্সা দিয়ে যাচ্ছ, সাইকেল মামা প্যাডেল করতে, সরি রিক্সা মামা প্যাডেল করতেছেন, তো রিক্সা সামনে আগাচ্ছে। এখন কোনো কারণে যদি বাতাস শুরু হয়, বাতাস তো ফ্রন্ট থেকে, ব্যাক থেকে, সাইড থেকে, যে কোনো দিক থেকে আসতে পারে না। আবার নিচে কি তোমার একটা ঘর্ষণ বলও আছে না? সবগুলা মিলাই কিন্তু রিক্সা, তুমি রিক্সা মামা সবাই মিলে যে সেটা সিস্টেমে চিন্তা করি, এই সিস্টেমের উপরে কি একটা বল? এখানে তো একাধিক বল থাকতে পারে। এই ব্যাপারটাই আমরা কথা বলার সময় খেয়াল করি না, যে একটা বস্তুর উপরে কেন একটা বলই কাজ করবে, এরকম তো কোনো কথা নাই। একটা বস্তুর উপরে তো একাধিক বল কাজ করতে পারে। আমি যেমন 3টা বলকে আঁকলাম, তো কি করতে হবে? আমাদেরকে ক্লিয়ার করতে হবে এই বস্তুর উপরে লব্ধি বলটা কত, অর্থাৎ এই 3টা বলের ভেক্টর আগে বের করব, F1 প্লাস F2 প্লাস F3। 3টা ভেক্টর সামেশন করলেই আমরা পেয়ে যাব যে আমাদের লব্ধি বলের মানটা কত। এখন এই লব্ধি বলকে সাধারণত আমরা F দিয়ে ভেক্টর দিয়ে লিখলেও, যখন ম্যাথমেটিক্যালি এখানে লিখি, তখন কিন্তু তার আগে বুঝাই দেই সবগুলো বলের সমষ্টি, অর্থাৎ সামেশন অফ এফ। তাই খেয়াল রাখবা, যদি কখনো পরীক্ষায় এমসিকিউ আকারও বলে নিচের কোনটি গতির সূত্র, বা গতির সূত্র হতে তোমার বলের সূত্র, নিউটনের গতির দ্বিতীয় সূত্র, তখন মনে রাখবা এফ ইকুয়াল টু এম এ, এটা না বলে সামেশন অফ এফ ইকুয়াল টু এম এ, এই কথাটা বলতে হবে। বা বলতে পারো
এফ ইকুয়াল টু এম এর কম্পেয়ারে সামেশন অফ ইকুয়াল টু এম এ এটা বেশি কারেক্ট, তাই আমরা গ্যাঞ্জাম পাকাবো না। আর ভেক্টর আকারে লিখতে তো কোনো ঝামেলাই নেই, কারণ ভেক্টর তো বুঝাই দিচ্ছে তুই সবগুলার সমষ্টি নিয়ে চিন্তা করতেছ। অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করবে যে বলগুলো আলটিমেটলি যোগ হবে না বিয়োগ হবে, সেটাই আমাদের মাথা ঘামানোর দরকার নাই। অর্থাৎ আমরা সিম্পলি লব্ধি দিব, একটু বললেই চলবে। এইটা যখন আমি লিখলাম এই কথাগুলো, তখন একটা ব্যাপারকে আমি মাথায় রেখে নিয়েছিলাম, বা না উল্লেখ করলেও বুঝে নিয়েছিলাম, যে প্রত্যেকটা ক্ষেত্রেই বস্তুর যে ভর, সেই ভরটা কিন্তু কনস্ট্যান্ট। আমরা এমনটা দাবি রাখছিলাম, এই যে একটা এম ভরের বস্তু, একটা এম ভরের বস্তু, এম কে কিন্তু কনস্ট্যান্ট রাখছিলাম, কিন্তু এটা সবসময় সত্য না। একটা এক্সাম্পল দেওয়া যাক। ধরো তোমরা চলন্ত গাড়ির কথা চিন্তা করো, বাসের কথা চিন্তা করো। তো বাস থেকে কি হয়, বাস ছাড়ার পরে বেগ তো চেঞ্জ হইতে থাকে, কখনো ব্রেক দেয়, কখনো টানে, ঠিক আছে। কিন্তু যেগুলো লোকাল বাস, লোক উঠে আবার লোক নামে, মানে কি ভরটাও চেঞ্জ হচ্ছে না, এবং সিগনিফিকেন্ট ভাবে কিন্তু চেঞ্জ হচ্ছে। মানে কখনো খালি বাস, তো কখনো পুরো একদম ঠাসাঠাসি করে ভরা বাস, ভর কিন্তু অনেক কম বেশি হয়। ইভেন আইটোলজিক্যালি ভাবো, তুমি যদি জ্বালানি দিয়ে গাড়িকে চালাও, তোমার তো জ্বালানিও এক সময় শেষ হয়ে যায়, তাই না? যত চালাবো ভর ততই চেঞ্জ হবে। তাহলে ভর কিন্তু আসলে কনস্ট্যান্ট না, বাস কিন্তু ভর চেঞ্জ হইতে পারে, কিন্তু এই জিনিসটাকে আমরা আপাতত যখন নরমাল ওয়েতে কথা বলি তখন কনসিডার করি না, কিন্তু কনসিডার করা উচিত ছিল। তাহলে এটা বলতে পারি যে এফ এর সঠিক পরিচয়টা হচ্ছে সময়ের সাথে ভরবেগের পরিবর্তন। এবং আমরা বড় হয়ে গেছি, আমরা এখন পরিবর্তন বলতে জাস্ট টি দিয়ে ভাগ করাকে বুঝি না, আমরা ডিফারেন্সিয়েট করাকে বুঝি। তাহলে আমরা চাচ্ছি সময়ের সাথে, অর্থাৎ ডিডিপি তার সাথে এমভি, ভর এবং বেগ, এদের গুণফলকে ডিফারেন্সিয়েট করব। একটু মনে করে দেখো, ম্যাথে আমরা ইউভি ফর্মুলা পড়ে আসছিলাম, যে যদি কখনো এমনটা হয় দুইটা চলকই সময়ের সাথে পরিবর্তনশীল এবং তুমি চাচ্ছ দুইজনকে ডিফারেন্সিয়েট করতে, তারা গুণ আকারে আছে, তখন তাকে আমরা ইউভি লর মধ্যে ফেলতাম, ইউ কে রেখে ভি কে ডিফারেন্সিয়েট, ভি কে রেখে ইউ কে ডিফারেন্সিয়েট, তাই না? এখন ওই কাজটা আমরা এখানে করব। তাহলে তাই যদি করা যায়, এফ ইকুয়াল টু, প্রথমে আমরা এমটাকে বসায় রাখলাম, আমরা ভিটাকে ডিফারেন্সিয়েট করলাম, তাহলে এম ডিভি ডিটি। তার সাথে এবার আমরা ভি কে বসায় রাখবো এবং এম কে ডিফারেন্সিয়েট করব, তাহলে ভি এর সাথে ডিএম ডিটি। দেখো দুইটা পদ, ইউ কে রেখে ভি কে করলাম, ভি কে রেখে আবার ইউ কে করলাম। এখন তুমি এই জায়গা থেকে একটু বুদ্ধি খাটায় চিন্তা করো যে কি কি শর্ত আরোপ করা যাইতে পারে। যদি, যেমন ধরো এই লাইন থেকে যদি আমরা বলি এমটা কনস্ট্যান্ট হয়, এই কথা মানে কি, এম কনস্ট্যান্ট হলে ডিএম ওভার ডিটি বা ডিডিটি অফ এম মাস্ট বি জিরো, কারণ সময়ের সাথে ভরকে বদলানো যাবে না। এই শর্ত আরোপ করলেই উপরের এই লাইনটাই হয়ে যাচ্ছে এফ ইকুয়াল টু এম ডিভি ওভার ডিটি, কারণ দ্বিতীয় পদটা শূন্য হয়ে যাচ্ছে। আর এটাকেই আমরা সেই ক্লাস 19 থেকে এম এ নাম দিয়ে শিখে আসছি। এখন এই জায়গাতে যদি আমরা আরেকটা কেস অ্যাপ্লাই করে দিই, অর্থাৎ যদি আমরা বলে দিই যে না, এখানে আমরা এমটাকে কনস্ট্যান্ট রাখবো না, এখানে আমরা ভিটাকে কনস্ট্যান্ট রাখবো। ধরো কোনো কারণে যদি এমনটা হয় যে আমরা চাচ্ছি শুধু ভিটাকে কনস্ট্যান্ট রাখবো, তখন কি বলতে পারবো, ডিভি ওভার ডিটি ইকুয়াল টু জিরো, মানে সময়ের সাথে বেগের কোনো চেঞ্জ হচ্ছে না। তাহলে এই পদটা, প্রথম পদটা শূন্য হয়ে গেল, কিন্তু দ্বিতীয় পদটা কিন্তু থেকে যাবে। তো তখন পাবো আমরা এফ ইকুয়াল টু ভি ডিএম ওভার ডিটি। এই নাও, তার মানে আমরা এখানে দুইটা কেস চিন্তা করলাম, একটা হচ্ছে যদি ভর কনস্ট্যান্ট হইতো, আর এটা হচ্ছে যদি বেগ কনস্ট্যান্ট হইতো। ভর কনস্ট্যান্ট থাকাটা এটা আমরা 19 থেকে পড়ে আসতেছিলাম, কিন্তু বেগ কনস্ট্যান্ট থাকা এটা আমরা আগে অবজার্ভ করি নাই, মানে কখনো মাথায় আসে নাই, তখন আমরা এটা চিন্তা করব। কিন্তু ওভারঅল যদি এমন হয় ভরও বদলায় বেগও বদলায়, তাহলে কি করবা, তাহলে এই দ্বিতীয় লাইনটা, তখন তোমার এফ ইকুয়াল টু দুইটার পরিবর্তনকে দিয়েই ম্যাথ সলভ করতে হবে, তখন আমরা ওইটা করব। ঠিক আছে, এবার একটু মাথা ঘামাও। ক্লাসের শুরুতেই আমি রকেট নিয়ে কথা বলতেছিলাম, যে রকেট কিভাবে কাজ করে বা না করে। এবার খেয়াল করো তো, তোমাদের বইতে যে রকেটের সূত্র দেওয়া, তার সাথে এই চেহারাটার তুমি কিছু হইলেও মিল পাওয়ার কথা, যে রকেটের পিছন থেকে জ্বালানি যেই বেগটা দিয়ে নির্গত হচ্ছে তার মান, এবং জ্বালানি যে সময়ের সাথে চেঞ্জ হচ্ছে তার মান। তার মানে এই লাইনটার ভিতরে সামহাও রকেটের সূত্র আছে, বা এইটা যে কার্যপ্রণালী তার সাথে রকেটের কার্যপ্রণালীর ডিরেক্টলি কানেকশন আছে। তো যাই হোক, ওইটা আমরা
পরবর্তীতে আবার আনবো যখন রকেট টপিকটা আসবে। তো হোপফুলি আগে এটা বুঝতে পারছি যে কেন ভরবেগ থেকে আমরা বাম পাশেও তো হাঁটতে পারি বা ডান পাশে ওয়েতেও হাঁটতে পারি। এখন তোমার এটা ম্যাচুরিটি থাকা লাগবে যে তুমি অঙ্ক দেখে চুজ করবা আমি কোন দিকে যাব বা কেনই বা যাব। এই কেসগুলো ভাববা, বেগকে কনস্ট্যান্ট রাখবো নাকি ভরকে কনস্ট্যান্ট রাখবো নাকি দুইটাকেই বদলাবো, এটা তুমি প্রশ্ন দেখেই বুঝতে পারবা। এবং একটু আমরা কমন সেন্সে আসি, যে কমন সেন্সে আসলে তোমাদের ভার্সিটি পরীক্ষায় তো এতগুলো প্রশ্ন জটিল করে আসার কথা না, তাই না? তাই চলো আমরা এখন নেক্সট স্লাইডে যাই। আচ্ছা, তো দেখো আমাদের এখন নতুন স্লাইড চলে আসছে। এটা আমাদের কোন টপিক নিয়ে আমরা কথা বলবো? এই টপিকটা হচ্ছে এখন লিফটের। একটু আগে যে বল নিয়ে কথা বলতেছিলাম সেখানেই থাকবো আমরা, কিন্তু বলটাকে অ্যাপ্লাই করে স্পেসিফিক কেসের জন্য, লিফটের জন্য। তো খেয়াল করে দেখো এখানে তোমাদের অলরেডি 3টা সূত্র দিয়ে রাখা আছে। লিফটের অঙ্কগুলো কিন্তু বেশি ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। এখন 3টা কেস আসলে কি বোঝায় আমরা একটু কমন সেন্সে না হয় বোঝার চেষ্টা করি। যেমন ধরো লিফট কি হইতে পারে, যখন আমরা লিফটে প্রেস করি, লিফটটা মাত্র আমাদের কাছে আসে, এসে দরজা খুলে আমরা যে আগে দাঁড়াই। তো যদি এক্সট্রা কোনো কমান্ড আমরা না দিই, দরজা খুলে প্রবেশ করে আমরা দাঁড়াইছি এবং সেখানে কিন্তু দাঁড়াই থাকবো, মানে লিফট উঠবেও না, লিফট নামবেও কিন্তু না। তার মানে সবচেয়ে কমন কেসটা হচ্ছে লিফট যখন উঠেও না, নামেও না, স্ট্যাটিক বা সিম্পলি আমাদের এই লিফট স্থির অবস্থায় আছে। এটা হচ্ছে আমাদের একটা কমন কেস। এরপরে কি হইতে পারে, আমি প্রেস করে নিচেও নামতে পারি, আমি প্রেস করে উপরেও যেতে পারি। তো যদি তুমি নিচে নামো বা উপরে যাও, এখানে ধরে নিচ্ছি যে লিফটটা এ ত্বরণ নিয়ে নিম্নমুখী অথবা লিফটটা এ ত্বরণ নিয়ে ঊর্ধ্বমুখী। এই দুইটা কেস, মানে আইদার তুমি ডাউনওয়ার্ড, তুমি নিচে যাচ্ছ, অথবা তুমি আপওয়ার্ড বা সিম্পলি উপরে যাচ্ছ। এবং এই 3টা কেসেই সূত্র আমাদের 3 রকম। কিভাবে ওটাকে বুঝাই বলি, এত জটিল করে চিন্তা না করে একটু সিম্পলিফাই করে নিই তাহলে ভালো হয়। ধরা যাক যে লিফট, মানুষ এবং যত কিছু আছে সবকিছু মিলে এটা হচ্ছে আমাদের একটা সিম্পল বস্তু, যার ভরটা হচ্ছে ছোট্ট হাতের এম। ওকে, তো পৃথিবী কি করবে? পৃথিবী আমাদেরকে নিচের দিকে আকর্ষণ করবে। তো পৃথিবী যখন নিচের দিকে আকর্ষণ করে, এই ফোর্সটাকে আমরা এমজি দিয়ে লিখতেই পারি, যাকে তোমরা ওজনও বলো। কিন্তু ভাবো তো একবার, যে কোনো বস্তুকে যদি আমি কোনো এক্সট্রা বল প্রয়োগ না করি, শুধুমাত্র নিচেই বল রাখি, তাহলে কি অবস্থা হতে পারে? মানে আমি যে হাতে ধরে রাখছি, যে না ধরে রাখি, তখন কি হবে? আস্তে করে নিচে পড়ে যাবে। তার মানে যদি এই লিফটের উপরে বা বস্তুর উপরে শুধুই পৃথিবীর টান কাজ করে, এটা শুধুই নিচে পড়ার কথা, উপরে তো ওঠার কোনো কারণই নাই বা ধরে রাখারও কোনো কারণ নাই। তাহলে আরেকটা বল দিতে হবে, আরেকটা বল না দিলে তো হবে না। সেই বলটাকে, সেই বলটা হচ্ছে লিফটে তোমার খেয়াল করছো উপর দিকে অনেকগুলো তার থাকে, লোহার চিকন চিকন তার পেঁচায় পেঁচায় মোটা মোটা তার বানায়, স্ট্র্যান্ড বলে ওগুলাকে। তো এই যে আমি একটা টান ক্রিয়েট করলাম, একটা ফোর্স দিলাম ঊর্ধ্বমুখী। এখন চিন্তা করা যাক এই এম ভরের বস্তুর উপরে এই দুইটা বল মিলে কি হইতে পারে। কয়েকটা কেস হইতে পারে। যেমন সর্বপ্রথম কেস হচ্ছে এইটা, একদম ফার্স্টেই, যদি উপরের আর নিচের দুইটা বল সেম হয়ে যায়, মানে যদি টি আর এম জি সেম হয়ে যায়। তুমি লজিক্যালি ভাবো, উপরের বলো যা, নিচের বলো তা, বস্তু কি নড়বে? নড়বে না তো, কারণ কি বলগুলোর কারণে একটা সাম্যাবস্থা তৈরি হয়েছে। তাহলে এই দুটা বলকে পরস্পরের সাম্য বল বলা যায়, তাই না? এই কেসটা হচ্ছে আমাদের এই যে একদম প্রথম কেস, যখন আমাদের এই লিফট, এই লোক সবকিছু মিলে স্থির অবস্থায় আছে, কারণ উপরে ফোর্স নিচের ফোর্স ইকুয়াল হয়ে গেছে। এখন আমরা দ্বিতীয় ক্ষেত্রে আসি। তাহলে চিত্র অনুযায়ী আমাদের দ্বিতীয় ক্ষেত্রে বোঝানো হচ্ছে যখন এই লোকটা লিফটটাকে নিয়ে নিচে নামতেছে, এবং কোন ত্বরণ নিয়ে নামতেছে? এ ত্বরণ নিয়ে নিচে নামতেছে, ঠিক আছে? এইবার একটু তুমি নিজের মাথাতে ধাক্কা মারো যে ভাই ও নিচে নামবে কেন? নিচেই যদি যাইতে হয়, তাও আবার একটা নির্দিষ্ট স্পেসিফিক ত্বরণ নিয়ে, এই কথার মানে হইল নিচের দিকে যাওয়ার প্রযুক্ত বল হচ্ছে এমজি, কিন্তু তাকে আটকায় ধরে রাখতেছে উপর দিকে লিফটের টান। তাই প্রযুক্ত বল মাইনাস গতির বিপক্ষের বল কাটাকাটি করে যাই থাকবে ইকুয়াল টু এম এ। এটাকে তো বলি আমরা সামেশন অফ এফ ইকুয়াল টু এম এ। তাই এম জি মাইনাস টি ইকুয়াল টু এম এ। যদি আমরা পক্ষান্তর করে ফেলি, তখন কি পাওয়া যাবে? টি সমান সমান ওই পাশে গেল আর এম এটা এই পাশে আসলো, তাহলে এম জি মাইনাস এম এ। লিটারেলি এই জিনিসটা দেখো তোমাকে কমন নিয়ে লিখে দেওয়া আছে, এম কমন নিলে জি মাইনাস এ। কারণ এটা মনে রাখতে পারি না যে যখনই আমরা নিচে যাব
তখন আমাদের সূত্রটা মাইনাস চলে আসবে। আমি mg মাইনাস m এভাবে রাখলাম, তুমি চাইলে m কমন নিয়েও লিখতে পারো, একই কথা, কোনো সমস্যা নাই। এবার ঠিক এটা উল্টা কাজটা করব। এখন আর আমরা নিচে যাব না, আমরা এখন থার্ড কেসে আমরা ঊর্ধ্বমুখী বা উপর দিকে যাব এবং তখন জানতে চাই কি ঘটনা ঘটবে। তোমরা অলরেডি এনাফ বুদ্ধিমান, বুঝে ফেলছো যে যদি উপর দিকে যাইতেই হয়, মানে লব্ধি ত্বরণটা যদি ঊর্ধ্বমুখী হয় তাহলে উপর দিকের বলটা বেশি হইতে হবে, অর্থাৎ ঊর্ধ্বমুখী টিটা বেশি হইতে হবে। কার কম্পেয়ারে? নিচের এমজির কম্পেয়ারে বেশি হইতে হবে। তাহলে আমরা দাবি করতে পারি ঊর্ধ্বমুখী বল টি মাইনাস তার বিপক্ষে নিম্ন দিকে ওজন বা বল এমজি সমান সমান কাটাকাটি করার পরে এম এ, এবং পক্ষান্তর করলে বলা যাবে টি সমান সমান mg প্লাস এম এ। ওটাকেই তুমি হয়তো বা আবার এমটাকে কমন নিয়ে লিখতে পারো m ইন্টু জি প্লাস এ। কমন নিলেও দোষ নাই, না নিলেও কোনো দোষ নাই, লাউ কদু একই জিনিস। ঠিক আছে, আমরা বুঝে গেছি স্থির থাকলে, নিচে গেলে এবং ঊর্ধ্বমুখী হইলে। এই তিনটা কেসেই দুইটা ব্যাপার কনস্ট্যান্ট ছিল। কোন দুইটা ব্যাপার? একটা হইলো লিফটের টান উপরেই কাজ করবে, লিফটের টান নিচে যাবে না। আর ওজনের যে দিকটা এমজি বা পৃথিবীর আকর্ষণ, এটা নিচেই হবে, এটা উপরে হবে না। এই দুটা কথা সত্য, কিন্তু এদের মানের উপর ডিপেন্ড করে তিনটা কেস আমাদের ঘটে গেল। তবে আরো একটা স্পেশাল কেস আছে। স্পেশাল কেসটা কোনটা? সেটা হচ্ছে এইটা যে ধরো যদি এই লিফটের তার ছিঁড়ে যায় তাইলে কি অবস্থা হবে? লিফটের তার যদি ছিঁড়েই যায় তাহলে তোমার তো কোনো এখানে টি এক্সিস্ট করার কথাই না, তাই না? কারণ টাইমটা গায়েব হয়ে গেছে। তাহলে যখন ছেড়ে যায় তুমি কই যাও? তুমি তো নিচের দিকেই যাও। তাহলে আমরা জানি নিচের দিকে যাওয়ার ফর্মুলা হইতেছে টি ইকুয়াল টু এম জি মাইনাস এম এ, নিচে গেলে। কিন্তু ছিঁড়ে গেলে জানি কোনো তার থাকবে না, তার না থাকলে কোনো টান কাজ করবে না। তাহলে এম জি মাইনাস এম এ ইকুয়াল টু জিরো, অথবা পক্ষান্তর করলে বলা যায় এ সমান সমান জি। তার মানে যখনই কোনো লিফট পৃথিবীর যে অভিকর্ষ ত্বরণ সেই সমান ত্বরণ নিয়ে নিচে পড়া শুরু করে, তুমি অ্যাকচুয়ালি তোমার কোনো ওজন ফিল করতেই পারবা না। আর এখানের ঘাপলা যে হুট করে ওজন কোত্থেকে আসলো, তার কারণটা হচ্ছে এই টানটা, মানে লব্ধি যে টানটা, এই যে টি, তুমি কিন্তু এটাকেই ফিল করতেছো তোমার ওজন হিসেবে। তাই যখন আমরা উপর দিকে যাই তখন আমাদের একটু ভারী ভারী ফিল হয়, আর যখন আমরা নিচের দিকে যাই একটু হালকা হালকা ফিল হয়। কিন্তু যদি এই টি না থাকে তোমার তার ওজন ফিল করারই কোনো কারণ নাই, কারণ তোমার পায়ে তো একটা প্রতিক্রিয়া থাকতে হবে, তাই না? তুমি দিবা ক্রিয়া, তোমার পায়ে হবে প্রতিক্রিয়া। যদি প্রতিক্রিয়াই না হয় তাহলে ওজন আমি কেমনে ফিল করব? এই জন্য যখন লিফট ছিঁড়ে যায় তখন আমরা ওজনহীনতা ফিল করি। এ কথা মানে কিন্তু এই না যে তোমার লিফটের ত্বরণ নাই, লিফটের ত্বরণ আর অভিকর্ষ ত্বরণ সেম হয়ে গেছে, এই জন্যই কাটাকাটি হয়ে লব্ধি বা সাপেক্ষে শূন্য হয়ে গেছে। এই ব্যাপারটা খেয়াল রাখবো, ঠিক আছে? তাই চলো সামনে আগাই। এখন এই কনসেপ্টের ম্যাথ বা একাধিক বস্তুকে বিভিন্ন তার দিয়ে যুক্ত করে বল প্রয়োগ করব, এই টাইপের জিনিস ঢাকা ভার্সিটি পরীক্ষাতে কিন্তু অলরেডি প্রিভিয়াস ইয়ারে আসছে, এবং এই কনসেপ্ট গুলো আমরা অ্যাকচুয়ালি বলবিদ্যার ভিতরে খুব ভালো করে পড়ি। তো আসলে খেয়াল করি এখানে ঘটনাটা কি, বুঝাই বলি। তিনটা ভর আছে M1 M2 M3, এদেরকে T1 এবং T2 রশি দ্বারা কানেক্ট করা, এবং প্রত্যেককেই হাতের ডান দিকে একটা এফ পরিমাণ ফোর্স প্রয়োগ করে টানার চেষ্টা করা হচ্ছে। কিন্তু এই এফ বলটা যে সবার ভিতরে সেম হবে এমন কিন্তু কোনো কথা নাই। তুমি চাইলে ব্যাপারটাকে একটা রেলগাড়ি দিয়ে ভাবতে পারো, যে রেলগাড়ির ইঞ্জিনটা তার পিছনের বগিগুলোকে আস্তে করে ডান দিকে টেনে নিয়ে যাচ্ছে। এবার একটু সিনটা একটু ফিল করার চেষ্টা করো। যখন রেলগাড়ির সামনে আগায় বগিগুলোর কি হয়? ঘর্ষণ আছে, বাতাসের বাধা আছে, বহুত কিছু আছে, ঝিকঝিক করে, সব আছে। বাট লিটারালি জিনিসটা কি এমন না যে সামনের বগি যত বেগ নিয়ে আগাবে পিছনের বগিও তত বেগ নিয়েই আগাবে? এ কথা মানে হচ্ছে সামনের বগি থামার চেষ্টা করলে পিছের বগিও থামারই চেষ্টা করে, সামনেরটার যদি স্পিড বাড়ানোর ট্রাই করে পিছনেরটাও তাই হয়। মানে এদের প্রত্যেকেই যেহেতু কানেক্টেড, তাহলে প্রত্যেকেরই বেগ, বা আরো সুন্দর করে যদি বলি প্রত্যেকের ত্বরণ সেম হওয়ার কথা। ঠিক আছে? তাহলে তুমি যখনই প্রশ্ন দেখবে এরকম কানেক্টেড ম্যাস, মানে একটার সাথে আরেকটা জড়িত, প্রথম চিন্তাই করবা যে এদের মোশনটা কি একই সাথে হয় কিনা। যদি হয় তাহলে প্রত্যেকেরই ত্বরণ সেম থাকতে হবে। তো ফার্স্টে আমরা দাবি করে ফেলতেছি যে ভাই আর যাই করি প্রত্যেকেরই ত্বরণ সেম রাখা লাগবে, নালে কিন্তু অঙ্কে মারা খেয়ে যাব, এটা হবে না।
আচ্ছা, তাহলে এখন চিন্তা করা যাক যে এই টানগুলোর মান কত, মানে T1 এবং T2 এই টান বলগুলোর মান কত। আমি একটু আগেই বলছিলাম যে প্রত্যেকটার ভিতরে কিন্তু একই পরিমাণ বল কাজ করবে না, ডিভাইড হয়ে যাবে, ভেঙে চলে যাবে, বাট ফুল সিস্টেম চিন্তা করলে তার উপরে আমার এফ বলটাই কাজ করতেছে। তাহলে আসো ফার্স্টে আমরা ফুল সিস্টেমটাকে চিন্তা করি, M1 M2 M3 তিনটাকে একত্রিত করে আমরা একটা ভর চিন্তা করি, একটা বড় হাতের এম, বড় এম, মানে সবগুলো ভরের যোগফল M1 প্লাস M2 প্লাস M3। এখন তুমি এই বস্তুটাকেই হাতের ডান দিকে বড় হাতের এফ এই পরিমাণের বল দিচ্ছ। তাহলে তুমি জানতে চাও যে ভাই এখানে টনের মানটা কত। একটু লজিক্যালি ভাবা যাক, যদি আমরা এফ পরিমাণের বল এখানে দিয়ে দেই, এই কাটা সুন্দর লাগতেছে না, কাটা বদলায়নি। এই যে যে বড় হাতের এফ এই পরিমাণের বল আমি দেই, আর ত্বরণের মান যদি হয় এ, তাহলে আমরা অবশ্যই দাবি করতে পারি যে পুরো সিস্টেমের ত্বরণ এ সমান সমান হবে প্রযুক্ত বল ডিভাইড বাই ভর। ভর বলতে সমষ্টি, প্রত্যেকটা বস্তুর ভরের সমষ্টি M1 প্লাস M2 প্লাস M3। তো ফার্স্টে আমরা এখানে বের করব ত্বরণের মানটা কত, বের হয়ে গেছে। এবার যাব ইন্ডিভিজুয়াল বস্তুর কাছে, বাট যখনই তুমি ইন্ডিভিজুয়াল পয়েন্টে কাজ করবা, তোমাকে এখান থেকে কেটে ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতে হবে। এই কথার মানে হচ্ছে এরকম, যদি আমরা T1 কে পাইতে চাই, তাহলে এই জায়গাতে আমরা একটু কেটে ফেলবো, মানে T1টাকে যেন কেটে দুই টুকরা করে দেওয়া যায়, এই ব্যবস্থা আমরা করব। তাই দেখো এটা করলে কিরকম দাঁড়াচ্ছে, এটা করে দাঁড়াচ্ছে পিছনে আমাদের একটা বগি, তার সামনে আমাদের আরেকটা বগি, মানে আমি বস্তুকে বগি বলতেছি বোঝানোর সুবিধার্থে। এই যে আমাদের তোমার রশিটা, এই T2, আর এইখানে মাত্র আমরা কেটে ফেলছি, তো যে কেটে ফেলি এখানে কি T1 এই টানটা কাজ করার কথা, এই বস্তু হচ্ছে আমাদের M2 আর এটা হচ্ছে আমাদের M3। তুমি তো কেটে হাতের বাম পাশটাকে আঁকছো, তুমি যদি চাও তাহলে হাতের ডান পাশটাকেও আঁকতে পারো, অর্থাৎ এই যে প্রথম বগি বা ইঞ্জিন যাকে বলতেছিলাম আমরা, হাতের ডান দিকে এফ পরিমাণের বল যেহেতু কেটে ফেলছি, তাহলে এখানে তোমার T1 বলটাই তো কাজ করে। খালি প্রবলেমটা হইতেছে এই কাটার বাম পাশের ফোর্স ডান দিকে আর ডান পাশের জন্য ফোর্সটা বাম দিকে, কারণ যে T1 এই পয়েন্টে তুমি কেটে ফেলছো, তাই না? এখন তুমি ভালো করেই জানো যে তুমি যদি এই বাম পাশের সেট নিয়ে কথা বলো, তাহলে এই দুইটারই ত্বরণ হাতের ডান দিকে এ। ঠিক সিমিলারলি ডান পাশের অবজেক্টকে নিয়ে যদি কথা বলো, তাহলে এটারও কিন্তু হাতের ডান দিকে ত্বরণ এ। তার কারণ লিটারেলি প্রত্যেকটা বস্তুই একটা নির্দিষ্ট ত্বরণ নিয়ে কিন্তু সামনে আগাচ্ছে। এই যে বের করে রাখছিলাম M1 প্লাস M2 প্লাস M3, তাহলে এখন বসাই দিব, খালি হয়ে যাবে। তাহলে আমরা জানি প্রযুক্ত বল T1 ইকুয়াল টু MA। এখন দেখো T1টা কার উপর কাজ করতেছে, T1টা কিন্তু এখানে লিটারালি M1 প্লাস M2 এই পুরা দুইটা বস্তু মিলে যে সিস্টেমটা আমরা কনসিডার করতেছি তার ভিতরে কাজ করতেছে, তাই না? তাহলে এখন আমি ডিরেক্টলি লিখতে পারি এখান থেকে T1 সমান সমান M1 প্লাস M2 ইন্টু এ, হয়ে গেল। অথবা তুমি চাইলে এই চিত্র থেকেও বের করতে পারো যে F মাইনাস T1 ইকুয়াল টু এম এ। এত কষ্ট করার দরকার নেই, আমরা এখান থেকে রাখতে পারি। তাহলে যদি এখন এখানে এর মানটা আমরা বসাই দিই, তাহলে কি পাচ্ছি, M1 প্লাস M2 ডিভাইডেড বাই M1 প্লাস M2 প্লাস M3 হোল ব্র্যাকেট ইন্টু এফ। তার মানে আমরা যে টানটা পাবো সেই টানটা আসলে টোটাল বলেরই একটা ভরের অনুপাত দিয়ে কাজ করে। তাই যদি হয় আমরা কিন্তু চাইলে এখন ডিরেক্টলি এই T2 এর মানটাও একবারে বের করে ফেলতে পারি। তাই এটা করতে হলে কি করতে হবে, এটা করতে হলে T2 এই জায়গাটাকে আগে কাটতে হবে, দিলাম কেটে, তাহলে কি অবস্থা হয়। তাই ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে যে আমাদের একটা M3 ভরের বস্তু, তার উপরে কাজ করতেছে T2 এই পরিমাণে বল হাতের ডান দিকে, এবং এই বল কাজ করার জন্য বস্তুটা হাতের ডান দিকেই এ ত্বরণ নিয়ে আগায় যাচ্ছে। তাহলে ফাইনালি দাবি করতে পারি T2 সমান সমান M3 ইন্টু এ, অথবা যেই বস্তুর ভর ডিভাইডেড বাই সকল বস্তুর ভর এই অনুপাতটাকে নিব এবং তার সাথে টোটাল প্রযুক্ত বলকে আমরা গুণ করব। আশা করি আমরা এটা বুঝতে পারছি যে যেই বলকে নিয়ে তুমি কথা বলতেছো সেই বলটা কয়টা বস্তুর উপরে কাজ করে, এবং তার বিপক্ষে যদি কোনো ফোর্স না থাকে তাহলে আর কি, যে কয়টা বস্তুর উপর কাজ করে তাদের ভর
ডিভাইড বাই টোটাল সিস্টেমের ভর ইনটু এফ, মানে একটা আনুপাতিক আকারে কিন্তু এই বলটা আমরা ডিস্ট্রিবিউট করে দিচ্ছি। হোপফুলি আমরা T1 T2 বুঝতে পারছি, কিন্তু শর্ত আছে এখানে, কিন্তু আমরা কোনো ঘর্ষণকে আনি নাই। কমন সেন্সেই বোঝার কথা যে ভাই ঘর্ষণ থাকলে তো স্লো হয়ে যায়, তাই না? ফাস্ট তো হওয়ার কোনো কারণ নাই। তখন কি করতে হবে, এই T1টা হাতে ডান দিয়ে কাজ করতেছে, তো ঘর্ষণ অবশ্যই গতির বিপক্ষে কাজ করবে। তাই T1 মাইনাস ঘর্ষণ বল ইকুয়াল টু এম এ। মানে কনসেপ্ট কিন্তু এটাই, যে যেখানে জানতে চাও সেখানে কেটে ফেলবা, তারপর ওখানে তুমি যতগুলো বল দেখতে পারতেছো প্রত্যেকটা বলকে নিয়ে আসবা, ডান, কাজ হয়ে গেছে, ঠিক আছে? কিন্তু তুমি যাই করো সবকিছু করার আগে ত্বরণটা বের করে নিলে ভালো হয়, যদি ঘর্ষণ না থাকে, কারণ ঘর্ষণ থাকলে আবার এখানে একটু বাদ দিয়ে নিতে হবে। সো কনসেপ্ট এটাই। তো তোমরা আমাদের প্র্যাকটিস বুকে, প্রিপারেশন বুকে গেলে এরকম প্রচুর এক্সাম্পল পাবে, একটু বাসায় নিজেরা চেষ্টা করবে, তাহলেই হবে, একদম ভয় পাওয়ার কিছু নেই। সামনে আগানো যাক। ঢাকা ভার্সিটি 2022-23, মানে একদম রিসেন্ট ইয়ারের প্রবলেম একটা কি দিছে, একটা 0.5 কেজি ভরের কণা এক্স অক্ষ বরাবর এই সমীকরণ অনুযায়ী চলছে, এক্স এর একক মিটার এবং টি এর একক সেকেন্ড। তাহলে 2 সেকেন্ডে কণার উপরে লব্ধি বল কত এটা বের করতে বলা হচ্ছে। একটু চিন্তা করো, বল বের করবো কি দিয়ে? এফ ইকুয়াল টু এম ইন্টু এ। এখানে এম এ মান তোমাকে অলরেডি দেওয়াই আছে 0.5, কিন্তু ত্বরণ তো নাই, ত্বরণ পাওয়া কই থেকে? আমাকে সরণ দেওয়া আছে। যদি আমরা একটু বুদ্ধি খাটাই, আমরা ভালো করেই জানি যে ত্বরণকে যদি পাইতে হয় তাহলে সরণকে 2বার ডিফারেন্সিয়েট করতে হয়। তার কারণটা হচ্ছে এরকম, তুমি যখন সরণকে একবার সময় দিয়ে ডিফারেন্সিয়েট করবা তখন তুমি বেগ পেয়ে যাবা, বেগকে আবার ডিফারেন্সিয়েট করলে তখন আমরা ত্বরণ পেয়ে যাব। তাহলে আসো আমরা শুরুতে এখানে আগে ডিফারেন্সিয়েট করে বেগটাকে বের করি। 13, এটা 0 হয়ে যাবে, টোয়াইস টি, শুধুমাত্র 2 পড়ে থাকলো, 4t স্কোয়ার, তাহলে 4 পড়ে থাকলো আর টি স্কোয়ার হয়ে গেল টোয়াইস টি। আর ওই পাশে -3, তা আসে টি কিউব, তাহলে পাওয়ার সামনে আসলো, পাওয়ার 1 কমে গেল। এটা হচ্ছে আমাদের বেগের সমীকরণ। এখন যদি আমরা ত্বরণটাকে বের করতে চাই তাহলে বেগটাকেও আবারও সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে 2 কনস্ট্যান্ট পদ বাদ, 4 2 হয় 8, টি কাটাকাটি হয়ে গেল, শুধু 8 পড়ে থাকলো। এই পাশে 3 3 তোমার 9 আছে, আর টি স্কোয়ার এটা তোমার হয়ে যাবে টোয়াইস টি। তা পেয়ে গেলাম 8 মাইনাস 9 2 18 এত টি। ঠিক আছে, এর সাথে ত্বরণ। কেউ দেখো তোমাকে জিজ্ঞেস করতেছে 2 সেকেন্ডে কণার উপর লব্ধি বল কত, তাহলে তোমার হচ্ছে টাইমের মানটা এখানে বসাইতে হবে 2 সেকেন্ড। তাই বলতে পারি আমরা A2, মানে যখন সময় মানটা 2, তাহলে এখানে আমাদের 8-এর জায়গায় তো 8 থাকবে। এখন এখানে 18-র সাথে আরো 2 চলে আসলো, তাহলে 18 আর 2 করলে কত হয়? 36। 36 থেকে 8 বাদ দিব। কিভাবে করবা? কিছু না পারলে ডাইরেক্ট যোগ বিয়োগ করো, যদি না পারা উচিত। 36 থেকে 8 বাদ দিলে কত হয়? এই দেখো 8 আর 16 না, তাহলে বাদ দিলে 8, 28। তাই 6 থেকে 8 বাদ দিলে তোমার হচ্ছে 28, কিন্তু একটা নেগেটিভ সাইন সহ 28। এটা হচ্ছে আমাদের ত্বরণের মান। কিন্তু অঙ্ক এখনো শেষ হয় নাই, কারণ আমাকে বলা হয়েছিল ত্বরণ না, এখানে তুমি ফোর্সের মানটা বের করে দাও। তো এখন এখানে বসে যাবে হাফের সাথে ওই যে -28। একটা ব্যাপার খেয়াল রাখবা, যদি অঙ্ক করে আমাদের মাইনাস সহ আসে আমরা মাইনাস দিয়েই আগাবো, প্লাস আসলে প্লাস দিয়ে আগাবো, মাতব্বরি করবো না, যা আসবে তাই। তাহলে উত্তর আসছে আমাদের -14 নিউটন, অ্যান্সার হচ্ছে আমাদের অ্যান্সার বি। একদম সিম্পল। সো একটু ডিফারেন্সিয়েশন করলেই আমাদের অঙ্কটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, ইজি। সামনে আগাই। জিএসটি 22-23, মানে একদম রিসেন্ট ইয়ারের প্রবলেম। সমান্তরাল সমবায়ে যুক্ত 4টি তামার তারের সাহায্যে, কিভাবে? সমান্তরাল ভাবে তুমি 4টি তামার তারকে যুক্ত করছো, করে 6 কেজি ভয়টা বস্তুকে খাড়া উপরের দিকে 2 মিটার পার সেকেন্ড সমবেগে টেনে নিয়ে যাচ্ছ, তাহলে প্রত্যেকটা তারে কত নিউটন টান পড়বে? একটু লজিক্যালি ভাবা যাক জিনিসটাকে। যে ধরলাম এটা হচ্ছে আমাদের বস্তু, এইটাকে আমরা উপর দিকে টানবো, কিন্তু টানার জন্য আমি 4টা তার ইউজ করবো, 1টা 2টা 3টা 4টা। এবং একটা সিম্পল ঘটনা আছে, তুমি কিন্তু ত্বরণ দিয়ে টানতেছো না, তুমি কিন্তু সমবেগ দিয়ে টানতেছো। ত্বরণ যদি হইতো এটা কিন্তু লিফটের ম্যাথ হয়ে যাইতো, ওই যে mg+a বা mg-a, ওইটা। বাট এটা সমবেগ, তাহলে এখন তো তোমার তো কোনো mg+ma করার দরকার নেই, যে সিম্পলি mg। তাহলে উপর দিকে ধরলাম প্রত্যেকটা তারই এখানে টি পরিমাণ টান প্রয়োগ করতেছে, তাহলে 4টা টি, 4t,
সমান সমান নিচের দিকের যে ওজন mg। এখন তোমার এখানে m এর মানটা কত, 6 কেজি বলা আছে, তাহলে m হচ্ছে 6 আর তোমার g এর মানটা হচ্ছে 9.8। কারণ একবারও বলে নাই এখানে g এর মানটা কত, যদি আমরা কাটাকাটি করি তাহলে কি অবশ্যই t এর মানটা পাওয়া উচিত। t সমান সমান 6 কে 4 দিয়ে ভাগ করব, 3/2, 3/2 ইন্টু 9.8। তুমি যদি চাও অঙ্কগুলাকে তাড়াতাড়ি করার জন্য এভাবে করতে পারো, 3/2 মানে কত, 1.5, আর 9.8 কে তুমি চিন্তা করো 10, তা 1.5 কে 10 দিয়ে গুণ করলে কত হচ্ছে 15। কিন্তু আমার উত্তর তো 15 হওয়ার কথা না, একটু কম হওয়ার কথা। তাহলে দেখো তো অ্যান্সার একটু কম কই আছে, 14.7। সো কমন সেন্সেই বুঝতে পারছি যে আমাদের উত্তরটা এরকমই কোথাও যাওয়ার কথা। এখন তুমি যখন বাসায় থাকবা তুমি তো অবশ্যই ক্যালকুলেটর চেক করতে পারবা, কিন্তু পরীক্ষায় কিন্তু ক্যালকুলেটর নাই, তাই না? এই জন্য তোমাকে একটু কমন সেন্সে আগাইতে হবে। হ্যাঁ, এই যে আমি মাত্র চেক দিলাম 14.7, ঠিক আছে। তাহলে আমরা বাসায় ক্যালকুলেটর দিয়ে চেক দিব, কিন্তু অঙ্ক করব না, চেষ্টা করব গেস করার। আচ্ছা, জিএসটি 22-23 আরেকটা প্রবলেম। একজন ফুটবলার 0.4 কেজি ভরের এবং 12 মিটার পার সেকেন্ড বেগে একটা ফুটবলকে কিক মারার জন্য সেটা উল্টা পাশে 5 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয়। যদি কিক মারার সময়কাল হয় সামথিং, তাহলে ফুটবলার কর্তৃক বলটির উপর প্রযুক্ত বল কত বের করো। সো বেসিক্যালি আমরা যে কাজটা করব, ভর বেগের পরিবর্তন নিয়ে কাজ করব। এখানে ভরটা কত, 0.4, কতক্ষণে এই পরিবর্তনটা হইলো, 0.02 সেকেন্ডে। তো এখন কি লাগবে, ভি মাইনাস ইউ। তো তুমি যখন কিক করলা তখন তার বেগ হয়ে গেল 5 মিটার পার সেকেন্ড, কিন্তু আগে তার বেগ কত ছিল, 12। এই জায়গাতেই একটা ঘাপলা আছে, কারণ আগে যখন তোমার ফুটবলটা তোমার দিকে আসতেছিল সেই দিক আর কিক করার পরের যে দিক, দুটো তো এক কথা না। তাই আমরা এখানে ভি এর মানটাকে প্লাস বসাইলেও ইউ এর মানটাই কিন্তু মাইনাস বসাইলাম। যদি আমরা জিনিসটাকে চিত্র আকারে চিন্তা করার চেষ্টা করি, ব্যাপারটা এরকম, তুমি একটা দেয়াল দিয়ে ভাবতে পারো, তাহলে তোমার জন্য ইজি হয়, কারণ তুমি আমার আগে করছো। ধরলাম এই ফুটবলটা এই দেয়ালের দিকে 12 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে আসলো এবং ফুটবলটা দেয়ালের সাথে আঘাত করার পরে 3 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে চলে গেল। তা যদি আমরা হাতের ডান দিকে যাওয়া এই জিনিসটাকে পজিটিভ বলি, তাহলে হাতের বাম দিকে আসা এটাকে নেগেটিভ বলা উচিত না, বা ভাইস ভার্সা, একটা বেগকে প্লাস বললে আরেকটা বেগকে তো মাইনাস বলতে হবে। কথা বুঝতে পারছি? সেরকম তাহলে কাজ করি, আমরা ডিরেক্টলি এখানে করে ফেলি, সময় বাঁচে আর কি। 0.4 ইন্টু তোমার হচ্ছে 17 ভাগ 0.02, 340, উত্তর তোমার 340। আমি কেউ বলতে পারো ভাই আপনি তো ক্যালকুলেটর গুতা মারছেন, আমি করবো কেমনে? ইজি করে বলি কেমনে করবা। সেটা হইলো 0.4 আর 0.02 কাটাকাটি করা যায় না, 4 এবং 2 কাটলে কত হয়, 2 হয়। বাট ঘাপাটা হইলো দশমিক, এসে গন্ডগোল পাকাইছে। 4-এর সাথে একটা দশমিক ছিল, চিন্তা করা বাদ দিয়ে দাও, তখন এটা 4 ডিভাইডেড বাই 0.2। এখন দেখো কি হলো, 0.2 কে যদি পয়েন্টটাকে বাদ দিতে চাই তাহলে উপরে একটা শূন্য অ্যাজিউম করতে হবে। তাহলে বলতে পারি 2 কে আমরা 40 দিয়ে ভাগ করব, আর হাতে ডান পাশে যা ছিল তাই। 5 এবং 12 এখানে কিন্তু অ্যাকচুয়ালি বিয়োগ না, উল্টা যোগ হয়ে যাচ্ছে। সো 20 আর 17 সূত্রকে ডাবল করলে 34 হয়, এটা আন্ডার অ্যাড করে দাও, 340। বুঝতে পারছি? মানে জিনিসগুলো কঠিন না, বাট টাইম কনজিউমিং, একটু তাড়াহুড়া করতে হয় আর কি, এটা একটু খেয়াল রাখবো আমরা। ওকে ফাইন, তাহলে সামনে আগাই। গাছ থেকে 0.5 কেজি ভরের একটা আম খাড়া নিচের দিকে পড়ছে, বাতাসের বাতাসে 2.4 হয়, আমের ত্বরণ কত? বোঝানোর জন্য আমরা ডান পাশে একটা সিম্পল ফিগার চিন্তা করছি। হ্যাঁ, নিঃসন্দেহে এটা কোনো অ্যাঙ্গেল দিয়ে আম না, জাস্ট বোঝানোর জন্য আর কি, যে যখন গ্র্যাভিটির কারণে আমরা নিচে পড়ি, এয়ার ফ্রিকশন যাকে আমরা ড্র্যাগ বলি, তাদেরকে উপর দিকে ধাক্কা দেয়। প্যারাশুট কিন্তু এই ড্র্যাগের জন্যই কাজ করে, যদি বাতাস নাই থাকতো প্যারাশুট কিন্তু কাজ করতো না, এটা মাথায় রাখা উচিত। তাহলে যদি বলি এটা আমাদের আম, আর কালি গেল কই, এই তো পাওয়া গেছে, এই হলো আমাদের আম, বিশ্বাস করে আম আঁকছে। হ্যাঁ, এই আমের ভর কত, এম ইকুয়াল টু 0.5 কেজি। এটা নিচের দিকে কেন যাবে, কারণ ওজন কাজ করে, জানা কথা, হচ্ছে এম ইন্টু জি। যদি চাও মানটা বের করে ফেলতে পারো, কোথাও জি এর কোনো কথাবার্তা বলে নাই, তো জি এর মান 9.8। 9.8 কে যদি আমরা অর্ধেক করে দেই তাহলে হয়ে যায় 4.9। তাহলে নিচের দিকে 4.9 নিউটন আমাকে টেনেই যাচ্ছে, আর বাতাস উল্টা পাশে আমাকে ধাক্কা মারবে, এটা কত, 2.4 নিউটন। বেসিক্যালি বাতাসের এই বলটাকে আমরা একটা ঘর্ষণ বল দিয়ে ট্রিট করতে পারি বুঝার সুবিধার জন্য আর কি। তাহলে উপর দিকে 2.4 আর নিচের দিকে 4.9।
এখন কোশ্চেনটা এই জায়গাতেই, তাই লব্ধি বলটা কত? লব্ধি বল অবশ্যই তাহলে নিচের দিকে হচ্ছে, কত হবে 4.9 মাইনাস বাতাসের বাধা 2.4, যা দিলাম যা ছিল বাদ দিব। তাহলে 9 থেকে 4কে বাদ দিলে হয় 5, 4 থেকে 2কে বাদ দিলে হয় 2, তাহলে 2.5 নিউটন। এটা হচ্ছে আমাদের লব্ধি বল নিচে যাওয়ার জন্য। তোমাকে জিজ্ঞেস করছে ত্বরণ কত, কিভাবে বের করবা? লব্ধি যে বলটা পাইলা, এই যে 2.5 নিউটন, লব্ধি বলকে ভাগ দিয়ে দিব আমরা ভর দ্বারা 0.5, তাহলে পেয়ে যাব আমরা ত্বরণ। 2.5 কে অর্ধেক দিয়ে ভাগ করা মানে আসলে ডাবল করে দেওয়া বা 2 দিয়ে গুণ করা, তাহলে 2.5 কে ডাবল করলে হয়ে যায় 5, তাহলে উত্তরটা হলো 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অ্যান্সার এ। সিম্পল, বুঝে গেছে? যা দিলাম যা আটকাইলো লব্ধি বল, তারপরে লাউ কদু পারি। ওকে ডান, সামনে আগাই। জিএসটি 21-22 এবং রাজশাহী ইউনিভার্সিটি 21-22 প্রবলেম একসাথে। কোন বস্তুর উপরে 15 নিউটন বল যদি 3 সেকেন্ড ধরে ক্রিয়া করে, তাহলে ভরবেগের পরিবর্তন কত হবে বের করে দাও। একদম সিম্পল কথা, ভরবেগকে টি দিয়ে ভাগ করলে এফ পাওয়া যায়, মানে কথা বানাইলো এফ ইকুয়াল টু ভরবেগের পরিবর্তন সময়ের সাপেক্ষে। তাহলে আমি যদি এফ আর টি কে গুণ করি তাইলেই তোমার ডিপি বাইরে হয়ে যায়। তাহলে 15 আর 3 গুণ করলে হয় 45, তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের 45। ইজি। জি এর মান 10, তাহলে আমি 9.8 নিব না। এখন একটা বস্তুর ওজন হচ্ছে 22, তাহলে যদি বস্তুর ওজন হয় 22 আর একে যদি আমরা ভাগ করি জি এর মান দিয়ে, তাহলে পেয়ে যাব 2.2 কেজি, অর্থাৎ তার ভর। কোন বস্তুর ওজনকে জি দিয়ে ভাগ করলে তো আমি অবশ্যই এম পাওয়ার কথা রাখলাম। এবার যদি জি এর মান 5 হয়ে যায়, তাহলে ওই বস্তুর ওজন এবং ভরটা কত হবে? ভাই ভর কখনোই বদলায় না, ভর কনস্ট্যান্ট, কিন্তু ওজন বদলায়। ওজন কেন বদলায়? কারণ তোমার জি বদলায়। তো যদি আমরা 2.2 এই মানটাকে নতুন জি দিয়ে গুণ করি, সেটা কত হচ্ছে 5, তাহলে কত হচ্ছে 5 2 10, 5 2 10 মানে তোমার হচ্ছে 11, তাহলে 11 নিউটন। মানে বেসিক্যালি আমি যে কাজটা করছি ডাইরেক্ট গুণটা করছি, কিন্তু দশমিকটার মুখে বলি নাই। সো 5 20 100, 5 2 10, 100 আর 10 110, আর দশমিক একটা শূন্যকে বাদ দিয়ে দিল। তাহলে উত্তর হচ্ছে ওজন হবে 11, কিন্তু ভর বদলাবে না, ভর আগে জায়গায় থাকবে। সো অ্যান্সার বি, কারণ বাকিগুলাই মিলতেছে না, বাকি উল্টা পাল্টা করে ফেলছে। ঠিক আছে, চলো সামনে আগাই। রাজশাহী ইউনিভার্সিটি 21-22, 50 কেজি ওজন বিশিষ্ট একজন ব্যক্তি একই সমতলে সামনে অবস্থিত 100 কেজি ভরের একটা পাথরকে অন্য প্রান্তে নেওয়ার জন্য 50 নিউটন বল দিয়ে ধাক্কা দেয়। তাহলে 10 সেকেন্ডে পাথরটির সম্পর্কে নিচের কোন বাক্যটি সত্য? আচ্ছা, সে বল দিছে কত 50 নিউটন, আর ওই বস্তুটার ভর কত 100 কেজি, তাহলে তার ত্বরণটা কত হইতে পারে? ত্বরণটা হবে যে ফোর্স দিলাম ডিভাইডেড বাই যেই ভরের উপর দিলাম, তাহলে ওই পাথরটার ত্বরণ হওয়ার কথা হাফ। দেখি কি লেখছে, টানা এত সেকেন্ড ধাক্কা দেওয়া সম্ভব না, এইগুলা তো লজিক্যাল না। বেগ 10 সেন্টিমিটার হবে, বেগ এত হবে, বেগ এত হবে। আচ্ছা, তোমাকে বেগই বের করতে হবে, আর কোনো উপায় নেই। তো তখন বের করছিলাম, তাহলে ভি সমান সমান ইউ প্লাস এটি। যেহেতু আমাকে স্টার্টে কিছু বলা নাই, তাহলে আদি বেগ থাকার কথা না, তাহলে ভি সমান সমান সিম্পলি এটি। এর মান হাফ মাত্র বের করছি, আর ধাক্কা মারছে কতক্ষণ ধরে 10 সেকেন্ড ধরে, তাহলে বেগের মানটা পাওয়া যাচ্ছে 5। এই যে, তো উত্তর এ। এটা বেশি যৌক্তিক যে 10 সেকেন্ড পরে তার বেগটা হয়ে যায় 5 মিটার পার সেকেন্ড। বাকিগুলা খুব যৌক্তিক না, তাই উত্তর নিচ্ছে না। সবল নিউক্লিয় বলের পাল্লা কত? একটা কাজ করি, তোমাদেরকে আমি উল্টা নিজেরা কোশ্চেন অ্যাড করে দিই। সেটা হচ্ছে মৌলিক বল তো 4টা, তাই না? সবল নিউক্লিয়, দুর্বল নিউক্লিয়, মহাকর্ষীয় এবং তাইচুম্বকীয়। তোমরা 4টা বলের রেঞ্জ কত বাসায় অবশ্যই নোট করে রাখবা। এটা কিন্তু একটা ভালো প্রশ্ন, পরীক্ষায় মাঝে মধ্যে ঢুকায় দেয় এবং এটা জ্ঞানমূলক প্রশ্ন। তুই গেস করার চেষ্টা কর দুর্বল, সেই হিন্ট দিয়ে দেই। নিউক্লিয় বল কোথায় কাজ করার কথা, সবল হোক আর দুর্বল হোক, এটা নিউক্লিয়াস সাথে জড়িত। সবল নিউক্লিয় হয় একদম নিউক্লিয়াসের ভিতরে, আর দুর্বল নিউক্লিয় হচ্ছে ইলেকট্রনের সাথে তোমার নিউক্লিয়াস। সো রেঞ্জটা আস্তে আস্তে কিন্তু বড় হচ্ছে, ঠিক আছে? তোরা বাসায় এটা একটু নিজেরা নোট করে রাখবো যে কোনটার জন্য কোনটা হয়, এটা ভুলে যাও না। ভূ সমতলের সাথে 30 ডিগ্রি কোণে আনত পথে, তাহলে কাজ করি আগে ড্রয়িংটা করি। এই যে ভূ সমতল, তার সাথে 30 ডিগ্রি পথে একটা 2 কেজি ভরের বস্তুকে এঁকে ফেলি। ধরলাম এটা আমাদের একটা 2 কেজি ভরের বস্তু। এটা কি করতে হবে, 3 মিটার পার সেকেন্ড ত্বরণে উঠাতে হলে, মানে বেসিক্যালি ও এইভাবে তল বরাবর উপর দিকে উঠে যাবে, এমনটা ঘটনা ঘটাইতে হবে।
তাহলে এই দিক বরাবর তার আমাকে ত্বরণ বা সিম্পলি এ দেওয়া আছে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, এখন কত বল প্রয়োগ করতে হবে এই ঘটনা ঘটাইতে হইলে? তাহলে আমার কি বলের মানটা এই দিক বরাবরই কাজ করতেছে। এই ম্যাথটাকে সলভ করার জন্য তোমাকে অবশ্যই চিন্তা করতে হবে এই জায়গায় টোটাল কি কি বল কাজ করতেছে। একটা বস্তুর যে ওজন সেটা কিন্তু খাড়া নিচে mg কাজ করার কথা। তো ফার্স্টে আমরা এটাকে দুইটা উপাংশে ভাগ করব, একটা হবে তলের সাথে লম্ব বরাবর, তো আরেকটা হবে তলের সমান্তরাল বা তল বরাবর নিচের দিকে। আমরা খুব ভালো করে জানি যে এই তলের লম্ব বরাবর যে বলটা কাজ করে এটা মানটা তোমার হয়ে যাবে mg cos থিটা। থিটা বলতে এই যে 30 ডিগ্রি করে বাঁকানো না, এটা হচ্ছে আমাদের থিটা। আর তল বরাবর সমান্তরাল করে নিচে দিয়ে কাজ করবে mg sin থিটা। থিটা বলতে মাটির সাথে যে অ্যাঙ্গেলটা সেটা। প্রশ্নে কিন্তু কোথাও কি জি এর মান বলে নাই, সো আমাকে 9.8 নিয়ে কাজ করতে হবে। তাহলে আসো মানগুলো বের করে ফেলি। এখানে তোমাকে এম এর মান দেওয়া আছে 2 কেজি, জি এর মান তোমাকে না দেওয়া মানে 9.8, sin 30 মান তোমার হচ্ছে হাফ, সো কাটাকাটি গেলে হয়ে গেল 9.8 নিউটন। সো এই ফোর্সটা হচ্ছে আমাদের ডাউনওয়ার্ড নিচের দিকে কাজ করতেছে। আর তুমি এটাকে চাচ্ছ আবার 3 মিটার পার সেকেন্ড ত্বরণ দিয়ে উপর দিকে উঠাবা। তাই চিন্তা করো যে এই বস্তুর উপরে কি হচ্ছে। তাহলে এই বস্তুটার উপরে অবভিয়াসলি উপর দিকে একটা এফ বল দেওয়া লাগবে, যেন এটা তার নিচে যে বাধাদানকারী বলটা কাজ করতেছে এই যে 9.8 নিউটন, এইটাকে অতিক্রম করার পরে, আগে অতিক্রম করবে, অতিক্রম করার পরে একটা লব্ধি ত্বরণ পাবে। তাহলে আমরা সূত্র আকারে জিনিসটাকে এভাবে লিখতে পারি, এফ মাইনাস এফ কে ঘর্ষণ বল বা বাধাদানকারী বল ইকুয়াল টু এম এ। তাহলে প্রযুক্ত বলের মানটা হবে পক্ষান্তর করলে 9.8 প্লাস বস্তুর ভরটা হচ্ছে 2 কেজি আর ত্বরণের মানটা হচ্ছে 3, এই যে দেওয়া আছে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর ভরটা কয়জন লেখা এই যে 2 কেজি। তাই 3 2 6, 9 6 15, তাই যোগ করলে হয় 15.8 নিউটন। তার মানে এই বান্দাকে উপর দিকে 15.8 নিউটন তুমি যদি দাও, তখন যে ও একটা ত্বরণ নিয়ে উঠবে। বল যত কমবে ত্বরণ তত কমবে। আর যে কোনো কারণে এই বলের মানটা এই বলের মানের সমান হয়ে যায়, তখন তো কাটাকাটি করে জিরো হয়েছে লব্ধি, তখন ত্বরণ কাজই করবে না। বুঝতে পারছি? ওকে, সামনে আগাই আমরা। দেখো জিএসটি 20-21 একটা প্রবলেম কি দিয়ে রাখছে এখানে। এখানে বলতেছে 5 কেজি ভর একটা বস্তু এত বেগে দেয় লম্ব হয়ে ধাক্কা খেয়ে এত বেগে আবার বিপরীত দিকে ফেরত আসলো। একটু আগে দেখো পড়ে আসছিলাম যে এরকম জিনিসের ক্ষেত্রে আমরা যখন এম ভি মাইনাস ইউ লিখি, লিটারালি এখানে আসলে মাইনাস প্লাস হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা বসে বলের ঘাত কত হবে মানে এফ আর টি এর গুণফল। তাহলে ভাই ভরের মানটা কত? ভরের মানটা হচ্ছে 5, আর একে গুণ করব কি দিয়ে? একে গুণ করব দুইটা বেগের বিয়োগফল না যোগফল। তাহলে বেগ একটা হচ্ছে 1.2, তো আরেকটা হচ্ছে 0.8, যোগ করলে কত হয় 1.2.8, 12 20 মানে 2, তাহলে 5 2 10। তাহলে এখানে আমার যে টোটাল বলের ঘাতটা পাওয়া গেল এফ ইন্টু টি সমান সমান হচ্ছে 10। কোথায় উত্তরটা? এই যে এইখানে। এবং তুমি ভয় পাও না যে ভাই এন এস কেন লেখা, এফ মানে নিউটন, এস মানে সেকেন্ড, সো ঠিক আছে, কোনো প্যারা খাওয়ার দরকার নেই। ডান, আমরা পরের প্রবলেমে আসি। একটা কাঠের খণ্ডকে আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে 200 নিউটন বল দ্বারা টানা হচ্ছে। তাহলে বস্তুটির উপরে আনুভূমিকের দিকে কার্যকরী বল কত? এই যে ঘাপলা পাকাইছে, একটা দিক লাগাই দিছে, আবার আনুভূমিকের দিকে বলটা কত। আমার চিত্র কি ভাবতে ইজি হবে। এই হচ্ছে আমাদের আনুভূমিক, এটা হচ্ছে আমাদের বস্তু। এখন তুমি এই বস্তুকে যখন বলটা প্রয়োগ করছো, সেই বলটা কিন্তু ছিল 60 ডিগ্রি কোণ করে এবং কার সাথে? আনুভূমিকের সাথে। সো কাইন্ড অফ এরকম 60 নিউটন। এখন তুমি চাচ্ছ এই বলটাকে আনুভূমিক বরাবর উপাংশ করে ফেলতে। আমরা ভেক্টর ক্লাসে শিখে আসছি উপাংশ কিভাবে বের করতে হয়। সো আমরা এই দাগ বরাবর একটা উপাংশ নিব। তো ফার্স্টে লাগবে আমাদের অ্যাঙ্গেল, এখানে আমাকে বলে দেওয়া আছে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এদিক বরাবর আমরা যে মানটা পাবো মানে উপাংশটা পাবো সেটা হবে টোটাল ফোর্সের মানে 60 নিউটনের cos 60 ডিগ্রি। cos 60 মানে কত? আবার হাফ, তো তোমার হচ্ছে 60 অর্ধ করলে হয়ে যাচ্ছে 30 নিউটন। আচ্ছা ও সরি, এটা ছোট্ট আমি ভুল করছি, এখানে তো বসে 200 নিউটন বল, আমি বলে 60 নিউটন লিখছি, সরি এটা আমার মিস্টেক হয়েছে। এখানে ফোর্সের ভ্যালু হচ্ছে
200 নিউটন। তাহলে এখানেও জাস্ট উপাংশ যখন নিবা তখন 16 না, এটা তো নিতে হবে 200 এর। এগুলা কোনো প্যারা না, এগুলা বাচ্চারা পারে, এখানে সমস্যার কথা না। তাহলে 200, এটা তোমার হয়ে যাবে অর্ধেক 100। সো এইদিকে আমাদের যে ফোর্স চলে আসলো এটা হয়ে যাবে 100 নিউটন। কোথায় আছে উত্তরটা? এই যে অ্যান্সার এ পাওয়া গেছে। ঠিক আছে, সো অ্যাকচুয়ালি ভাষাগুলোর ইস্যু আছে, একটু ভাষাগুলো ঠিক করে দেখবো, তাহলেই হবে, আর কিচ্ছু না। সামনে আগানো যাক। রাজশাহী ইউনিভার্সিটি 2021, 1 নিউটন বল 2 কেজি ভরের উপর প্রয়োগ করা হলো, আবার 2 নিউটন 4 কেজির উপর প্রয়োগ করা হলো, তাহলে ত্বরণের অনুপাত কত? ত্বরণ করে কেমনে? এম আর এ, এফ ইকুয়াল টু এম এ, তাহলে এফ বাই এম। 1 নিউটনকে 2 কেজি দিয়ে ভাগ দিব, তাহলে এফ বাই এম, তাই প্রথমটার ক্ষেত্রে ত্বরণ হয়ে গেল হাফ। আবার 2 নিউটন 4 কেজি, এফ বাই এম, তাহলে 2 কে ভাগ দিব 4 দিয়ে। ভাই এটা ভাগ করলেও তো হাফই তো আসে, তার মানে প্রথমটা ত্বরণের মানও হাফ, দ্বিতীয়টার মানও হাফ। তাহলে এইটাই জিজ্ঞেস করছে এদের ত্বরণের অনুপাত কত হবে। লিটারালি 1:1, কারণ সেমই তো হয়ে গেল, পার্থক্য তো নাই। ওকে ফাইন, এরপরে যাই। 15 মিটার পার সেকেন্ড বেগে চলমান এত ভর একটা বলকে ব্যাট দিয়ে আঘাত করলে সেটা 25 বেগে ফিরে গেল, মানে আসলো 15, ধাক্কা মারলাম গেল 25, আবারও সেম অঙ্ক। স্থায়িত্ব কাল যদি হয় 10 ms, তুমি কত গড় বল দিয়ে আঘাত করছো। এফ চাইছে, এবার তোমার কাছে বলের ঘাত চাই নেই, তাহলে এফ ইকুয়াল টু এম এর মান কত? 160 গ্রাম বা সিম্পলি 0.160 কেজি। এইটাকে কি করতে হবে? ভর বেগের পরিবর্তন না, তাই ভি মাইনাস ইউ করতে হবে, কিন্তু আমি জানি দিক চেঞ্জ হওয়ার কারণে আসলে যোগ হবে। তাহলে 15 আর 25 যোগ করলে হয়ে যায় 40, আর সংঘর্ষের সময়কাল 10 মিলি সেকেন্ড। মিলি মানে আবার কত? 1000 দিয়ে ভাগ, তো নিচের 1000টা আমরা উপরে গুণ করে দিলাম। তাহলে 0.160 আর 1000 গুণ করলে ডিরেক্টলি হয়ে যায় 160, মানে হাজার হাজার কাটাকাটি হয়ে যায়। 10 আর 40 কাটলে সিম্পলি হয়ে যায় 4, 4 16 64, তাহলে অ্যান্সারটা হয়ে গেল 640 এত নিউটন। ডান, সিম্পল জিনিস, কিন্তু এই কাটাকাটিটা একটু কেমন প্যাথেটিক, কিছু করার নাই ভাই, আমাদের প্রশ্ন তো আসে, লিখতে হবে। ওকে, সামনে যাই। 60 কেজি ভরের বস্তুর উপরে কত বল প্রয়োগ করলে 1 মিনিটে এর বেগটা 10 মিটার পার সেকেন্ড বৃদ্ধি পাবে? তাহলে আমরা ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে, এফ ইকুয়াল টু এম এ, এম এর মান 60, আর ত্বরণটা হচ্ছে বেগের পরিবর্তন ভাগ সময়। তোকে বলছে 1 মিনিটের মধ্যে, অর্থাৎ 60 সেকেন্ডের মধ্যে, আর বেগ চেঞ্জ হবে 10। শেষ। তার মানে প্রযুক্ত বলের মান তোমার সেখানে 10 নিউটন। কোথায় এই জিনিসটা? তো অ্যান্সার ডি। হোপফুলি বুঝতে পারছি যে বৃদ্ধি পাওয়াটাকে আমি ডিরেক্টলি ভি মাইনাস ইউ এর ভিতরে একবারে দিয়ে দিছি, আর সময়টা 1 মিনিট, এটা হয়ে গেছে 60 সেকেন্ড। ডান, 10 নিউটন। 60 কেজি ভর একটা বস্তু এত মিটার পার সেকেন্ড আণবিক বেগে খাড়া দেয় ধাক্কা দিয়ে এত বেগে ফিরে আসলো, তাহলে বলের ঘাতটা কত হবে? আমরা এইসব অঙ্ক পারি, এখন আর ভয় পাবো না, ডাইরেক্ট ভরকে রাখবো আর বেগের যোগ করব, 0.2 আর 0.1 মানে হচ্ছে 0.3, তাহলে 3 6 করলে কত হয়? 18। এই শূন্য আর দশমিক কাটাকাটি হয়ে বাদ হয়ে গেছে, তাহলে এখানে উত্তরে চলে আসতেছে 18। ঠিক আছে, কিন্তু আমাকে কি জিজ্ঞেস করছে যে কত কেজি মিটার পার সেকেন্ড? ঠিকই তো আছে, যে ভরবেগের পরিবর্তন, ভর হচ্ছে আমাদের 60 কেজি, আর 20 তার সাথে 0.1, তাই যোগ করলে কত হচ্ছে? 0.2 0.1 মানে 0.3, তাই 60 ইন্টু 0.3। আচ্ছা, এখানে সামহাউ অ্যান্সারটা নাই, চেক দিয়ে লাভ নাই। পরে দেখলাম জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ক্ষেত্রে অনেকবারই দেখছি যে প্রশ্ন আছে বাট উত্তর মেলে না, মানে একক মেলে না, বা সামথিং সামথিং উল্টা পাল্টা হয়। সো এইটাও এরকম একটা বাউন্স হয়ে যাবে, থাকুক, এটা 118 কেজি মিটার পার সেকেন্ড, বাট উত্তর আমাদের মিসিং। ভুলেও দাগাবা না উত্তর যদি না থাকে, কিন্তু কি শিওর হইতে হবে যে উত্তর আদৌ আছে নাকি নাই। ঠিক আছে, সামনে যাই। নিউটনের গতির তৃতীয় সূত্র অনুযায়ী ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? পরস্পরের সমান কিন্তু বিপরীতমুখী, বিপরীত মানে একদম 180 ডিগ্রি। নিচের কোন শক্তি অন্য শক্তিতে সহজে রূপান্তরিত হতে চায় না? তাপ শক্তি খুবই গ্যাঞ্জাইমা, তুমি যে কোনো কিছু তাপ পাবা, বাট তাপ থেকে ওটা পাওয়া এতটাও সোজা না, বেশ ক্রিটিক্যাল ব্যাপার স্যাপার। এবার যাই ঢাকা ভার্সিটির প্রশ্নে। 10 কেজি ভর একটা বস্তুর উপরে টুয়াইস এফ মানে বল প্রয়োগ করলে ত্বরণ হয় 60, তার মানে আমরা লিখতে পারি এইভাবে, প্রয়োগকৃত বল টুয়াইস এফ ইকুয়াল টু এম এ, এম মানে 10 আর ত্বরণ তোমার হচ্ছে এখানে 60, তাই 600 কে 2 দিয়ে ভাগ করে তোমার হয় 300,
তখন এখানে পেয়ে গেলাম আমাদের এফ এর মানটা দেওয়া আছে 300 নিউটন। ওকে, এবার যাই পরের লাইনটাতে। যদি বড় হাতের এম ভরের বস্তুর উপরে 5F বল প্রয়োগ করো, তখন বের করতে বলতেছে ত্বরণ যদি হয় 50, তাহলে এম ভরে মানটা কত। তাহলে আমরা বের করি, কি বলতেছে আমাকে বললো এখন 5F এই পরিমাণে বল প্রয়োগ করব, ভর হচ্ছে এম, আর তোমার ত্বরণটা হচ্ছে 50। তাহলে ভাই 300 কে 5 দিয়ে যদি গুণ করো, সেটা তুমি কইরো, বাট তার আগে আগে সিম্পলিফাই করে নাও। তো এফ ইকুয়াল টু এম, 5 আর 50 কাটলে 5 10 50। তাহলে বড় হাতের এম এর মানটা হবে প্রযুক্ত বলকে 10 দ্বারা ভাগ। প্রযুক্ত বলের মান আমরা একটু বের করছিলাম 300, 300 কে 10 দ্বারা ভাগ করলে হয়ে যায় 30 কেজি। অ্যান্সার হবে অ্যান্সার 30। একটু বাংলার প্যাচ, আর কিছুই না, বাকি লাউ কদু সবই সেম। 4 কেজি ভয়টা বস্তু খাড়া নিচের দিকে পড়ছে, আর বাতাসের বাধা 6.2, তাহলে ত্বরণটা কত হয় বের করে দাও। আমি খুব ভালো করে জানি এই অঙ্কটা কি, নিচে যাওয়ার জন্য কে দায়ী, ওজন দায়ী। তাহলে এম ইন্টু জি 9.8, বিপক্ষে কে কাজ করবে, বিপক্ষে কাজ করবে বাতাসের বাধা বা ঘর্ষণ। তাহলে এই লব্ধি যে বলটা পাইলাম, এই লব্ধি বলকে যদি আমরা ভাগ করে দেই বস্তুর ভর দিয়ে, তাহলে পেয়ে যাব লব্ধি লব্ধি এখানে ত্বরণটা তোমার কত। তাহলে 4 4 কাটাকাটি গেলে থাকলো 9.8, এখন খালি বাদ দিতে হবে 4 এবং 62। 4 15 60 হয়, এটা কিন্তু আমরা খুব ভালো করেই জানি। তাহলে এই মানটা মোটামুটি 1.2 এর কাছাকাছি যাবে। অথবা তুমি চাইলে আরো ইজি করতে পারো, 6.2 কে যখন তুমি 4 দিয়ে ভাগ করতেছো, 3.1 ডিভাইডেড বাই তোমার হচ্ছে 2, মানে অর্ধেক অর্ধেক করলাম। এখন 3.1 কে যে অর্ধেক করি আমরা, 3 মানে কি 1.5, আর 0.1 মানে কি 0.05, সো 1.55। তো যে আমরা এখন 9.8 থেকে 1.55 কে বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু উত্তরটা পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে 9 থেকে 1 বাদ দিলে 8, এবং 80 থেকে যদি 50 কে বাদ দিয়ে দিই, মানে সরি 55 কে বাদ দিয়ে দিই, তাহলে হয় 25, তাহলে 8.25। একটু সময় খাচ্ছে, বাট করা যাবে। আর তুমি চাও ভাই এত প্যারা খাইতে পারবো না, তাহলে যেটা বলছিলাম যে 4 15 60 মানে 1.5 সামথিং, তাহলে 9 থেকে 1-এর মতো বাদ দিলে 8-এর মতো কিছু একটা হয়। মানে পুরো চেক দেওয়ার দরকার নাই, তুমি কমন সেন্সেই পারবা, আর ফুল চেক দিলে এই যে উত্তর আছে এটা। ওকে, ঘাত বলের মাত্রা কোনটা, সুন্দর প্রশ্ন। ঘাত বল মানে কি, ঘাত বল বলতে তোমার ডিরেক্টলি অ্যাকচুয়ালি সিম্পলি বলকেই বোঝাচ্ছে। বলের ঘাত আর ঘাত বল তো এক জিনিস না, ঘাত বলে ফোর্স নিজেই। তাহলে ফোর্স হচ্ছে নিউটন, অথবা বলতে পারি এম মানে কেজি, আর ত্বরণ মিটার পার সেকেন্ড স্কোয়ার। কেজি মানে বড় হাতের ম্যাস, মিটার মানে দৈর্ঘ্য বড় হাতের এল, আর সময় মানে টাইম T⁻²। তাহলে mL T⁻², এটা হচ্ছে আমাদের ঘাত বল। দেখছো, ভুলে গেলে একক থেকে বের করে নেওয়া যায়। তড়িৎ চৌম্বক বলের ক্ষেত্রে কোনটা তড়িৎ চৌম্বক বলের ক্ষেত্রে, এটা হচ্ছে ফোটন। বলের মাত্রা সমীকরণ কোনটি, একটু আগে বের করছিলাম, mL T⁻²। অ্যান্সার এ। 100 কেজি ভয়টা লিফট 1.8 ত্বরণে নিচে নামছে, আমরা জানি নিচে নামলে মাইনাস করতে হয় ফর্মুলা। লিফটের দাঁড়ানো ব্যক্তির ভর যদি হয় 60, সে কত বল অনুভব করবে। আমরা মনে করে দিই, আমি একটু পড়ছিলাম যে লিফট যখন নিচে নামে তখন সূত্র হয় mg মাইনাস ma, তাই তো। এখানে এম এর মানটা কত 60 কেজি, আর জি এর মান 9.8 বাই ডিফল্ট। সো 9 থেকে এই 1.8 কে যে বাদ দিই, মানে 9 থেকে 1 কে বাদ দিই, তা হয় বেসিক্যালি 8, 6 8 48, 480 নিউটন। ডান হয়ে গেছে, প্যারা কিসের। একটা বস্তুর উপরে 5 নিউটন বল প্রয়োগ করা হলে তার ত্বরণ হয় এত, বস্তুর ভর কত। ভর পেতে কি করতে হবে, বস্তুর উপরে প্রয়োগকৃত বলকে ভাগ করতে ত্বরণ দ্বারা 5/3, এন্ড বুঝতেই পারছো এটা 1 পয়েন্ট সামথিং। কিন্তু দেখো কোথাও কিন্তু উত্তর আমরা দেখতে পারতেছি না, আবার ঘাপলা পাকাইছে। বুঝতে পারছো, এই জন্য জাহাঙ্গীরনগর উপর মাঝে একটু মেজাজ গরম হয়ে যায়, যে প্রশ্ন সব সুন্দর, মাঝের মধ্যে উত্তর খুঁজে পাই না, এ কাজ করে কেন। তুমি যদি চাও এটাকে একটু চিন্তা করতে পারো, কারণ গ্রামগুলো দিছে কেন, গ্রাম দিলে ভয় লাগে, গ্রাম দিয়ে কোনো খটকা আছে কিনা, আসলে নাই। তুমি ভাগ করতে চাও 3 এবং 5 কে, এটা মোটামুটি 1.67 এরকম কিছুটা হয় আর কি। 3 1 কে 3, তারপর তোমার ক থাকতেছে 2 থাকতেছে 3 6 18, সো 1.67। যদি এটাকে আমরা এখন গ্রামে কনভার্ট করতে চাই, এটা কিন্তু আমাদের এত কেজি আসছে, তাহলে গ্রামে কনভার্ট করলে কত আসবে 1670 এত গ্রাম। কিভাবে করলাম, 1000 দিয়ে গুণ করলাম, 2 শূন্যতে কাটলো। এখন দেখো তো
এটা আশেপাশে কোনো মান আছে কিনা? নাই। যদি এটা এরকমটা হইতো 2 কেজির মতো, তাহলে কিন্তু এটাকে আমরা ধরতে পারি। এবং এই যে অপশনটা এখানে আছে, তো চাইলে আমরা এই অপশন ডিটাকে নিতে পারি। জাস্ট ক্রস চেক দিলাম আর কি, যে কোনখানে কি অবস্থা। যদিও দাগাইতে ইচ্ছা করতেছে না, বাট তারপরও হইতে পারে 4টার মধ্যে এটা গ্রহণযোগ্য, তাই রাখতে পারি আমরা 2 কেজি। 30 কেজি ভর একটা স্থির বস্তুর বেগ 2 মিনিটে বৃদ্ধি করে 36 কিলোমিটার পার আওয়ারে উন্নীত করার জন্য বস্তুর উপরে কত বল প্রয়োগ করতে হবে? আচ্ছা, তোমাকে এম দেওয়া আছে 30 কেজি, তোমাকে সময় দেওয়া আছে 120 সেকেন্ড, বেগ বৃদ্ধি করে এত কিছু করবা। আগে কি ছিলা? স্থির ছিলা। তাহলে এই যে 36 কিলোমিটার পার আওয়ার, এটি কিন্তু বেগের পরিবর্তন ভি মাইনাস ইউ কে বোঝায়। এখন তোমাকে কব 36 কিলোমিটার পার আওয়ার মানে আবার কত বেগ? তো এটা কি করবা? এটাকে তুমি 1000 দিয়ে গুণ দিবা এবং 3600 দিয়ে তুমি ভাগ দিবা, দিলে কত হয়? 10। তাহলে বেগের পরিবর্তন 10 মিটার পার সেকেন্ড। এখন কত বল প্রয়োগ করতে হবে বের করতে বলছে। তাহলে আমরা জানি এফ ইকুয়াল টু এম ইন্টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তাই 300 ডিভাইড বাই 120 বা 30 ভাগ 12। আমাদের কি করতে পারি? আমরা এটাকে একটা কাজ করি, 6 দিয়ে কাটি। 6 2 12, 5 6 30, 2.5। তাহলে অ্যান্সার হলো 2.5। অঙ্কগুলো সোজা, বাট একটু সময় নিয়ে করতে হয় এই আর কি। একটা বস্তুর উপরে 5 নিউটন বল 10 সেকেন্ড ধরে ক্রিয়া করে, তাহলে ভরবেগের পরিবর্তন কত? এটা ডাইরেক্ট বলতে পারি, 5 এবং 10 গুণ করলে 5 10 50। তো অ্যান্সার আমাদের এখানে অ্যান্সার বি। ওকে, ভরবেগের এসআই একক কোনটা? ভর মানে কেজি, বেগ মানে মিটার পার সেকেন্ড, তাহলে কেজি মিটার পার সেকেন্ড। 100 নিউটন বল 25 কেজি ভরে বস্তুর উপরে 5 সেকেন্ড ক্রিয়া করে, তাহলে বেগের মানটা কত? তাহলে ভি সমান সমান ইউ প্লাস এটি। ত্বরণ পাবো কেমনে? ত্বরণটা পাওয়া যাবে প্রযুক্ত বলকে যদি আমরা ভর দ্বারা ভাগ করে দেই, আর সময়টা কত? 5 সেকেন্ড। তাহলে 5 5 25, 5 20 100। তাহলে আমাদের এখানে বেগের মান চলে আসলো 20 মিটার পার সেকেন্ড। সো অ্যান্সার এখানে এ। ঠিক আছে, ওকে। তো এখনকার কোশ্চেন দেখো, তোমাকে বলতেছে যে যদি এফ ইকুয়াল টু এম এ হয়, তাহলে এফ ইকুয়াল টু 0 হইলে কিভাবে সম্ভব? যদি এফ এর মানটা 0 হয়, ভর তো 0 হইতে পারে না, তাই কি 0 হচ্ছে? ত্বরণের মানটা 0 হচ্ছে। ত্বরণ কখন 0 হয়? যদি আমাদের বেগ কনস্ট্যান্ট হয়, কারণ তাহলে বেগের পরিবর্তনই হবে না, ত্বরণও হবে না, তার মানে আমাদের বেগের মানটা হয়ে যাবে ধ্রুবক। দ্যাটস ইট, এভাবে আমাদের সম্ভব। তাই চৌম্বক বলের ক্ষেত্রে আপেক্ষিক সবতা কত? এই মানটা অ্যাকচুয়ালি তোমাদের ডিপেন্ড করে, এক একটা বইয়ে না এক একটা লিখে রাখছে। তো তোমরা কাজ করবা, তোমাদের সময় লেটেস্ট বইয়ে যেই মানটা আছে সেই মানটা তোমরা এখানে বসাবা। যেমন আগেকার সময় বই দেখছিলাম যেটা অ্যান্সারটা 10⁻39 দেওয়া ছিল। তো তাই তোমাদেরকে রিকোয়েস্ট করব, তোমাদের বই দেখে শিওর হয়ে তারপর চুজ করবা, কারণ অ্যাকচুয়ালি মানটা পরিবর্তনশীল। সত্যি কথা, মানে তুমি কিভাবে ধরো আর কি একটু কম বেশি হতে পারে, বাট গড়ে মানটা এরকমটা হয়। ওকে, সামনে আগে আমরা 30 কেজি ভয়টা বস্তুর উপরে কত নিউটন বল প্রয়োগ করলে 1 মিনিটে এর বেগ হবে এত? একদম একটু আগের প্রশ্নটাই। তাহলে এম হচ্ছে এত, বেগের পরিবর্তন হইলো 10, আর সময় তোমার হচ্ছে 1 মিনিট বা 60। কারাগারি গুলো কত হয়? হয় তোমার হচ্ছে কত? হাফ আর 2, তাহলে 5। এই যে তো 10কে ভাগ করলাম 2 দিয়ে, 5 হয়ে গেল। ঢাকা ভার্সিটির প্রশ্ন একটু আগে আমরা সলভ করছিলাম, ওইটি আবার চলে আসছে। আচ্ছা, এবার আমরা লিফটের প্রবলেমে আসি। লিফটে দেখো উপরে যাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে বলের মান কত? 1180। এমটা আমরা জানি না, উপরে গেলে জি প্লাস এ এমনটা হয়, তাই না? সো 9.82 কে যোগ করব। খুব কমপ্লিকেট মনে হতে পারে ভাই যে এই যোগ মুহ কেমনে করবো। ইজি করে ভাবো, এটা কিন্তু 10 ভাবো, 10 আর 2 মিলে কত হয়? 12। আর তুমি এটাকে 1200 ভাবো, তাহলে 1200-কে 12 দিয়ে ভাগ করলে কত হয়? জাস্ট সিম্পলি উত্তর পেয়ে গেছে ওখানে 100 কেজি। বুঝতে পারছো? মানে ওই 2 ঘরের ক্যালকুলেশনটাকে আমরা সিম্পলিফাই করে নিছি, বাট এই যে একটু এক্সপেরিয়েন্স লাগে, মানে প্রথম প্রথম করতে গেলে একটু ভয়টাই লাগে, তুমি কয়েকবার করেও ঠিক হয়ে যাবে। আচ্ছা, ঢাকা ভার্সিটি 14-15 এই সেম টাইপ এটা ম্যাথ আমি তোমাকে একদম ক্লাসের শুরুতেই বুঝে আসছিলাম যে কনসেপ্টটা কি। তা কি করতে হবে? আমাকে বলতেছে বি এর উপরে মোট বল কত, এই জায়গাটায় কাটতে বলা হচ্ছে। তাহলে আমরা এখন এক্সপার্ট হয়ে গেছি, আমরা একবারে বলতে পারবো যে বি বস্তুর উপরে যে বলটা কাজ করবে সেটা হবে, প্রথমেই ভাগ দিব প্রত্যেকটা ভরকে দিয়ে m1 প্লাস m2 প্লাস m3। আর উপরে কি থাকবে? এ আর বি, মানে সিম্পলি তুমি যে জায়গায় জানতে চাও তার বিপরীত পাশে যেই কয়টুকু ভর আছে, তো তোমার সে m1 প্লাস m2।
টোটাল বল এফ। প্রশ্নে বলা ছিল প্রত্যেকটা ভর সেম, তাহলে উপরে হইলো আমার 2টা ভর, নিচে হইলো আমার 3টা ভর, তাহলে 2/3 অফ এফ। তাহলে অ্যান্সারটা হবে এইটা। এই যে অ্যান্সার আমাদের ডি। ক্লাসে একদম শুরুতে পুরা ভেঙে চুরে বুঝেছিলাম যেগুলো কিভাবে চিন্তা করতে হয়, ঠিক আছে। এখন একবারে মান বসাই দিলাম। নিচের কোনটি সংরক্ষণশীল বলের ক্ষেত্রে অসত্য নয়? এই যে কি কথাবার্তা, অসত্য নয় মানে মিথ্যা নয়, বা সোজা বাংলায় হুইচ ওয়ান ইজ ট্রু, কোনটা সত্য মানে খুঁজে বের করতে বলতেছে। সংরক্ষণশীল বল শক্তির অপচয় ঘটে, মিথ্যা কথা। যান্ত্রিক শক্তির সংরক্ষণ সূত্র ঘটে না, কেমন কথা। কৃতকাজ পুনরুদ্ধার করা অসম্ভব নয় মানে সম্ভব, অ্যান্সার বি, পেঁচাইছে ইচ্ছা মতো। 850 কেজি ভরটা গাড়ি সমতলে গতিশীল, গাড়ির উপর ক্রিয়াত লব্ধি বল নির্ণয় করতে কোন সূত্র প্রয়োগ করতে হবে? অবশ্যই নিউটনের গতির দ্বিতীয় সূত্র প্রয়োগ করব, এফ ইকুয়াল টু এম এ, তাহলে হয়ে যাবে। মহাকর্ষ বলের সাপেক্ষে দুর্বল নিউক্লিয় বলের আপেক্ষিক তীব্রতা কত? এই যে এই কোশ্চেন গুলো আসলে গ্যাঞ্জাম পাকে, মানে কোন সালের কোন বইতে কি দিছে ওইটা না দেখে কমেন্ট করা উচিত না, বাট এটার মান মোটামুটি 10⁻40 আশেপাশে। সবাই বই চেক দিবা, তোমার বই কি আছে। ওকে, রকেট কোন সংরক্ষণ নীতির উপর ভিত্তি করে কাজ করে? এইটা নিয়ে আমি ক্লাসের শুরুতে অনেক চিল্লাফাল্লা করছিলাম। চিন্তা করো যে রকেটের নিচে গ্যাস থার্স্ট করে, পুশ দিয়ে বের করে, এবং সেটার কারণে কিন্তু রকেট সোজা উপরে উঠে যায়। তার মানে বেসিক্যালি ভরবেগের পরিবর্তন দিয়ে কাজ করে। কিন্তু কোন ভরবেগ? গ্যাস নামবে তলে, ও যাবে উপরে, তার মানে এটা তোমার হচ্ছে রৈখিক ভরবেগ, ঠিক আছে। এখান থেকে আসে এটা। একটি কাঠের খণ্ডের উপরে আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণ করে 200 নিউটন বল প্রয়োগ করা হচ্ছে, আনুভূমিক দিয়ে কার্যকর বলের মান কত? এটাও কোশ্চেনটা একদম রিপিট করছে, আমি এটাকে সলভ করছিলাম। 200 cos 60 মানে বেসিক্যালি 100 নিউটন, একদম হুবাহু সেম অঙ্ক রিপিট হয়েছে। আবার 30 কেজি ভর বিশিষ্ট একটা বস্তুর উপরে 250 নিউটন বল 5 সেকেন্ড ক্রিয়া করলে বস্তুটির ভরবেগের পরিবর্তন কত হবে? এখন দেখো ভরবেগের পরিবর্তন মানে কি? বলের ঘাত, তাহলে বল এবং সময় গুণ করো, 250 এবং 5, তাহলে কত হয়? 4×25 100 যোগ আরো 250, তাই না? তা তোমার হচ্ছে 1250। ডান হয়ে গেল। এবার তোমার যদি কিছু SW থাকলো যে মহাবিশ্বে যে 4টি মৌলিক বল সেগুলো কোনটা? আমি একটু আগে মুখে বলছিলাম যে সবার আগে হচ্ছে আমাদের মহাকর্ষ এই বল, তারপরে হচ্ছে আমাদের দুর্বল নিউক্লিয় বল, এরপরে হচ্ছে সবল নিউক্লিয় বল, এবং তারপর হচ্ছে আমাদের তাড়িৎ চৌম্বকীয় বল। তবে ইন শর্ট লিখে রাখলাম, এটা কিন্তু আমরা জানি, একটু বললেই হবে, ঠিক আছে। আরেকটা দেখো রিটেন প্রশ্ন, বন্দুক থেকে গুলি ছুড়লে বন্দুক পিছনের দিকে ধাক্কা দেয় কেন? ডাইরেক্ট উত্তরটা হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতা। ভরবেগের লিখলাম সংরক্ষণশীলতা, কারণ কি যখন ফায়ার করবা গুলি যাবে আগে, ওর ভরবেগের পরিবর্তন সামনে, সো ব্যালেন্স হইতে তোমার আরেকটা প্রতিক্রিয়া বল পিছনে কাজ করবে, তাই এই ভরবেগের সংরক্ষণশীলতার কারণে গুলি যাবে সামনে আর তোমার বন্দুক আসবে পিছনে। সিম্পলি সকল ক্রিয়ারই সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া থাকে। এগুলো এক লাইনে লিখে দিলেই হবে, এগুলো কিন্তু কোনো বড় বড় প্রশ্ন না, বাট রিটেন প্রশ্ন, 1 থেকে 2 লাইন এনাফ। এবার আসলে আমরা ঘর্ষণের কাছে, বাট মজার বিষয় কি আমরা অলরেডি ঘর্ষণের টপিক দিয়ে কতগুলো অঙ্ক করে আসলাম। ওই যে গাছ থেকে পড়তেছে, বাতাসের বাধা, সো ঘর্ষণ কিন্তু আমরা অলরেডি ইউজ করে আসছি, ভয় পাওয়ার কিছু নাই। জাস্ট ঘর্ষণের ক্ষেত্রে কিছু আমাদের এই সংজ্ঞা ফঙ্গা একটু মনে রাখা দরকার, যে ঘর্ষণ কি? গতির উল্টা পাশে যে বল কাজ করবে তাকেই বলি আসলে আমরা ঘর্ষণ বল। কিন্তু জানতে হবে গতি কোন দিকে, গতি না জানলে কিন্তু বলা মুশকিল হয়ে যাবে। ঘর্ষণ বল এই 4 রকমের হতে পারে, যে তোমার এটা আবর্ত ঘর্ষণ বল হতে পারে, বা স্লাইড করতে পারে, বা তোমার প্রবাহী দ্বারা হতে পারে। এই ব্যাপারগুলো একটু বইতে দেওয়া আছে, আমরা একটু দেখে নিব, ঠিক আছে। মেইন কথা একটাই, যে ঘর্ষণ বল এবং তল প্রতিক্রিয়ার মধ্যে সম্পর্ক আছে, মিউ কে ইনটু আর অথবা এফ এস ইকুয়াল টু মিউ এস ইনটু আর, মানে ওই তল প্রতিক্রিয়ার সাথে তোমাকে আবার একটা গুণাঙ্ক গুণ করতে হবে। এই গুণাঙ্ক ডিপেন্ড করে তুমি কি স্থির নাকি তুমি গতিশীল, মানে গতীয় ঘর্ষণ গুণাঙ্ক নাকি স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। খেয়াল রাখবে ঘর্ষণ গুণাঙ্কের মধ্যে গতীয় ঘর্ষণ গুণাঙ্কের মানটা কম হয় আর স্থিতি মানটা বেশি হয়। প্রশ্নে উল্লেখ না করে দিলে এটা আজীবন সত্য, কখনোই বদলাবে না, ঠিক আছে। তার সামনে যাই, দেখো এখানে কিন্তু এই সিম্পল জিনিসটাই বুঝাই দিচ্ছে যে যখন একটা বস্তুর উপরে কোনো বল প্রয়োগ না করলেও ও স্লাইড করে নেমে যায়, তার রিজনটা হচ্ছে ওজন। এই ওজনটা ওকে বাই ডিফল্ট নিচের দিকে টেনে আনে, তাহলে এটা হচ্ছে আমাদের জন্য একটা প্রযুক্ত বল mg sin থিটা।
কিন্তু ও তোমাকে আটকানোর চেষ্টা করে, এই যে এটাকে বলি আমরা ফ্রিকশন বল, বা সিম্পলি ছোট হাতে এফ দিয়ে এখানে লেখার চেষ্টা করা হচ্ছে, যাকে আমরা এফ কে হয়তো নাম দিয়ে চিনে আসছি। তো এরকম ক্ষেত্রে যখন বস্তু নিচের দিকে এ ত্বরণে নামবে, তার সমীকরণটা কি হইতে পারে? নিচে নামার জন্য দায়ী mg সাইন থিটা, মানে প্রযুক্ত বল, আর ওকে আটকাই দিবে কে? ওর বিপক্ষে কাজ করবে ঘর্ষণ বল এফ কে। তাহলে কাটাকাটি করলে পাওয়া যাবে লব্ধি এম এ, mg সাইন থিটা মাইনাস এফ কে সমান সমান এম এ। এখন তুমি যদি এখানে এফ কে এর মানটাকে বসাইতে চাও, একটু যুক্তি দিয়ে চিন্তা করো। ঘর্ষণ বলটাকে পড়ছিলাম আমরা, কি নাম ছিল? ঘর্ষণ গুণাঙ্ক ইনটু তল প্রতিক্রিয়া। চিত্র হতে খেয়াল করো, এই যে তল প্রতিক্রিয়া, এটা কার সমান? এটা mg cos থিটা, এটার সমান। তাহলে আমরা বলতে পারি মিউ কে ইনটু তল প্রতিক্রিয়া অথবা mg cos থিটা সমান সমান এম এ। সব দিক থেকে এম গুলোকে বাদ দিয়ে দেই, তাহলে ফাইনালি বলা যায় লব্ধি ত্বরণের মানটা হবে জি সাইন থিটা মাইনাস মিউ কে ইনটু জি cos থিটা। তার মানে আনত তল বরাবর লব্ধি ত্বরণের মান হবে এইটা, যদি ঘর্ষণ থাকে। আর ঘর্ষণ না থাকলে দ্বিতীয় পদটা বাদ দিয়ে দিব, শুধু জি সাইন থিটা হবে। এটুক তো আমরা চাইলে মনে রাখতে পারি নাকি? এ তো এতটাও কঠিন না। এখান থেকে আরো অনেকগুলা ব্যাপার স্যাপার প্রুফ করা যায়, যেমন স্থিতি ঘর্ষণ বলের মান এই থিটার উপরে নির্ভর করে। এটা কিন্তু ইজিলি বের করে ফেলা যায়। কিভাবে? যদি যদি মানে এটা কেস তুমি চিন্তা করো, এখানে ত্বরণ নাই, ত্বরণ জিরো হয়ে গেছে। কেন জিরো হয়ে গেছে? তার কারণ এই জি সাইন থিটা আর মিউ কে জি কস থিটা ইকুয়াল হয়ে গেছে। ঠিক আছে, তাহলে স্পেশাল কেস চিন্তা করি যে যদি এটা স্থির থাকতে পারে তলের উপরে, স্থির থাকা মানে কোনো ত্বরণ থাকা যাবে না, অর্থাৎ জি সাইন থিটা ইকুয়াল টু হয়ে যাবে মিউ কে ইনটু জি কস থিটা। কিন্তু এই জায়গাতেই একটা ছোট্ট ঘাপলা আছে। তুমি যেহেতু স্থির হয়ে গেছো, তাই এটাকে মিউ কে না, এটাকে মিউ এস বলা উচিত। স্থির হইলে ব্যাপারটা এরকম দাঁড়ায়, অথবা আমরা উভয় পক্ষকে যদি জি কস থিটা দিয়ে ভাগ দিয়ে দেই, তখন বের হবে মিউ এস ইকুয়াল টু টেন থিটা। অর্থাৎ আমরা এটা বলতে পারি যে একটা তলের উপরে কতক্ষণ পর্যন্ত ওই বস্তু স্থির থাকতে পারবে তা কিন্তু অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করতেছে। ঠিক আছে, সীমাস্থ মান। তার মানে কিন্তু এই ট্যান থিটা সমান সমান মিউ এস, এটাও বের করতে পারবো। কথা বুঝতে পারছো? কিন্তু শর্ত কি? স্থির থাকতে হবে। আর না হলে সাধারণ ক্ষেত্রে যখনই গতিশীল হবে তখনই আমরা এই সূত্রই কাজে লাগাবো। তার মানে গতি দেখলে এই কথাগুলো সত্য, স্থির হইলে এইটারই একটা স্পেশাল ভার্সন, এটা সত্য। ঠিক আছে, আমাদের পারবা, প্রবলেম হবে না। আমরা এখন সামনে আগাই। এই ঘর্ষণে আমি এতক্ষণ যে কথাগুলো বললাম ওটাকেই এখানে সিম্পলি সামারি করে লিখে দেওয়া আছে। তোমরা যদি একটু আগ্রহ থাকে অবশ্যই লেখাগুলো পড়ে দেখো, তাহলে ভালো হবে, ক্ষতি হবে না। তো যাই সামনে আগাই। এই কথাগুলো আমি একটু আগেই সব ব্যাখ্যা করে আসছিলাম, সব হচ্ছে আমাদের সামারি। ওকে, প্রবলেম সলভ করি। একটা বস্তুকে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরে গতিশীল করতে তুই যদি 50 নিউটন বল প্রয়োগ করো, পাথরের ঘর্ষণ বল যদি হয় 10, তাহলে ওইখানে বস্তুটার ভর কত বের করতে হবে। তাহলে প্রযুক্ত বল হচ্ছে 50, বাহাদানকারী বল হচ্ছে তোমার 10। তাহলে এফ ইকুয়াল টু এম এ। এম এর মানটাই আমরা জানি না, এখন ত্বরণের মান তোমার হচ্ছে আবার 10। একদম ক্লাসের শুরুতেই বলছিলাম টোটাল বলের লব্ধি মানেই এম এ। 40 আর 10 4, তার ভর হয়ে গেল 4 কেজি। সিম্পল জিনিস। কিন্তু 50 নিউটনের একটা আনুভূমিক বল 0.5 কেজি ভরের আয়তাকার বস্তুকে উলম্ব দেয়ালে ধাক্কা দিচ্ছে। ব্যাপারটাকে ড্রয়িং করে আঁকাটাই বুদ্ধিমানের কাজ। একটা উলম্ব দেয়াল নিলাম, এই একটা বস্তুকেও নিলাম। এখন এই বস্তুকে একটা আণবিক বল নাকি ধাক্কা দিচ্ছে। কত মান এটার? 5। এই যে এই দিক বরাবর একটা 5 নিউটন বল ধাক্কা দিচ্ছে। ওকে, এখন কি সমস্যা হয়েছে? এটা শুরুতে স্থির ছিল। যদি মিউ এস আর মিউকের মানগুলা দেওয়া আছে, যা আছে তাই, তাহলে এই বস্তুর ত্বরণ কত নির্ণয় করো। একটু যুক্তি দিয়ে চিন্তা করো, এই বস্তু নিচে নামবে কেন? এই বস্তু নিচে নামার জন্য কিন্তু 5 নিউটন দায়ী না, এই বস্তু নিচে নামার জন্য তার ওজনটা দায়ী। ঠিক আছে, আর এই ওজনটাকে যে স্লো করে দিবে সেটা কোনটা? এইটা হচ্ছে তোমার ঘর্ষণ বল। তাহলে ঘর্ষণ বল কাজ করবে এই দেয়াল বরাবর, কিন্তু উপর দিকে। ওকে, তাহলে লিখতে পারি এইভাবে, প্রযুক্ত বল mg মাইনাস ঘর্ষণ বল
ইকুয়াল টু এম এ। আমরা অ্যাকচুয়ালি ত্বরণটাকেই খুঁজতে চাচ্ছি, তাই যদি আমরা এখন উভয় পক্ষ থেকে এমটাকে ভাগ করে দেই, তাহলে জি মাইনাস এফ কে বাই এম সমান সমান এ। তুমি ত্বরণটাই চাও, জি এর মান তোমাদের মুখস্থ, জি এর মান তো হচ্ছে 9.8, কিছু না বলি জি এর মান 9.8। গন্ডগোলটা পাকলো যে ভাই ঘর্ষণ বলের মানটা কত, এটা কেমনে বুঝবো? আমরা জানি ঘর্ষণ বলকে বের করতে হয় কিভাবে, মিউ কে ইনটু আর, মানে তল প্রতিক্রিয়া দিয়ে গুণ করতে হয়। তাহলে এফ কে সমান মিউ কে ইনটু আর, আমাদেরকে দেওয়াই আছে এখানে মিউ কে এর মানটা 0.8, তো এইটাকে নিয়ে কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু তল প্রতিক্রিয়া কি করে পাবো? তুমি যে ধাক্কা দিচ্ছ 5 নিউটন, ঠিক এইটার একটা প্রতিক্রিয়া দেয়াল তোমাকে ব্যাক দিবে না? এটাকে তো বলি আমার তল প্রতিক্রিয়া, যা দিব তাই তো পাবো। তাই তল প্রতিক্রিয়ার মান কিন্তু হয়ে গেল আমাদের এখানে 5, 5 8 40 বা সিম্পলি 4 নিউটন। ঠিক আছে, তা 4 নিউটন হচ্ছে এখানে ঘর্ষণ বলের মান। আর এই বস্তুর ভর কত বলা ছিল? বস্তুর ভর তোমাকে বলা ছিল 0.5 কেজি। তাহলে এখন আমরা এই কাজটাই করব, এই ঘর্ষণ বল যে আমাদের 4, তাকে আমরা ভাগ দিয়ে দিচ্ছি তার ভর দিয়ে, ঘর্ষণ বল 4 ডিভাইড বাই 0.5 ইকুয়াল টু এ। এখন যা পাবো তাই আমার ত্বরণ। সো 0.5 উপরে গেলে গুণ হবে 2, 9.8 থেকে 8 কে বাদ দাও, তাহলে কত হচ্ছে 1.8, তাহলে উত্তরটা হয়ে গেল 1.8। দ্যাটস ইট, সিম্পল জিনিস। একটা কাঠের তক্তার উপরে একটা ইটের নিশ্চল কোণ এত, একটু আগে পরে আসছিলাম নিশ্চল কোণ জিনিসটা কি, ইট এবং তক্তার মধ্যবর্তী স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক কত হবে? ডাইরেক্ট সূত্র মিউ এস সমান সমান ট্যান থিটা। তাহলে আমাদের উত্তরটা হবে ট্যান 40 ডিগ্রি, ট্যান 45 মানে 1। সো অ্যান্সার যে একের ছোট হবে এতটুকু আমি বুঝতেছি, বাট এর পরে ভাই ইম্পসিবল, তুমি চাইলেও বের করতে পারবা না। এটা করলে 0.839 বা 0.84, এইসব অঙ্ক দিলে ভাই বিপদ, মানে ক্যালকুলেট ছাড়া সম্ভব না। সত্যি হয়, ডিগ্রি বললাম সম্ভব না এগুলো করা। আচ্ছা, এখানে আসি। 1200 কেজি ভরের গাড়ি 20 মিটার পার সেকেন্ড দ্রুতিতে চলছিল, মানে তোমাকে এখানে আদিবেগ দেওয়া আছে ইউ। অতঃপর গাড়িটি 800 কেজি ভরের স্থির গাড়িকে ধাক্কা দিল এবং ধাক্কা পরে দুটা গাড়ি একত্রিত হয়ে পিছলায় থেমে গেল। তাহলে বাধানকারী বলের মান কত? বেসিক্যালি তুমি চিন্তা করে দেখো যে যখন এরা একত্রিত হবে তখন কি এটা নতুন একটা বেগ হবে। তাহলে m1u1 প্লাস m2 u2 সমান সমান মিলিত হয়ে গেছে, তাহলে m1 প্লাস m2 ইন্টু ভি, একটা মিলিত বেগ হয়ে যাবে। কিন্তু দ্বিতীয় গাড়িটা কিন্তু স্থির ছিল, সো u2 মান 0, তাহলে m1u1 1200 আর তোমার হচ্ছে 20, তাহলে 2 আর 12তে হয় 24, 2 শূন্য হয়ে গেল 3 শূন্য সমান সমান ভরদ্বয়ের যোগফল 1200 প্লাস 800, মানে তোমার টোটাল ভর হয়ে গেল 2000 ইন্টু শেষ বেগ। তাহলে 24,000-কে 2000 দিয়ে ভাগ করলে পাওয়া যায় কত? 12, 12 2 24। তাহলে আমাদের এখানে মিলিত বেগের মানটা পাওয়া গেল 12 মিটার পার সেকেন্ড। এখন তোমার কাছে কি চাইছে? তোমার কাছে চাইতেছে যে 120 মিটার যে পিছলে থেমে যায়, তাহলে বাধানকারী বলের মান কত, মানে বেসিক্যালি আমাকে এখানে ত্বরণ বের করতে হবে, তাই না? ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস টোয়াইস এ এস। তাহলে আমি যদি আদিবেগ স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার এভাবে আগাই তাহলে করা যাবে, বা আমরা ইজি করে বলতে পারি যে ভাই ওই মাইনাস মাইনাসে গুলি মারেন, ভি স্কোয়ার ডিভাইডেড বাই টোয়াইস এস ইকুয়াল টু এ, মানে ইজি করে করতেছি আর কি। 12কে স্কোয়ার করলে হয় 144, টোয়াইস এস 2 থাকলো 2 এর জায়গায়, আর সরণ তোমার হচ্ছে এখানে 120। তাহলে ত্বরণ এখন কাটাকাটি করে যা আসবে সেটা হচ্ছে আমাদের ত্বরণ। কিন্তু আমাদের লাগবে কি? আমার লাগবে হচ্ছে এখানে আবার বলের মান। তাহলে এফ ইকুয়াল টু এম এ, এমটা কত হবে? বি কেয়ারফুল, এখন কিন্তু তারা মিলিত বস্তু, তো তোমাকে এম এর মানটা হচ্ছে 1200 এবং 800 যোগ 2000 ইন্টু ত্বরণটা মাত্রই বের করলাম 144/2 ইন্টু 120। ঠিক আছে, কাটাকাটি করা যাবে ভালো করে জানি, কিন্তু অনেকক্ষণ ধরে আমরা করতেছি, এটা কাজ করি একটু খেয়াল করে হেল্প নেওয়াই যায়, বেশি প্যারা হয়ে যাচ্ছে। 144 2000 ডিভাইড বাই 240, তাহলে 1200, উত্তরের মানটা পাওয়া গেল 1200 নিউটন। সো এখানে আমাদের অ্যান্সারটা হবে অ্যান্সার ডি, 1200 নিউটন। সোজা, বাট অনেক ক্যাচাইল্লা, মানে বারবার বারবার সলভ করা লাগে, এটা হচ্ছে আমাদের প্যারা। ওকে, এবার আমাদের লাস্ট টপিক রকেট। আমি আগে বলছিলাম রকেট কিন্তু খুব ইজি, এবং দেখো সেই লাস্ট 2013-14
এইখানে আসছিল আর কোনো খবরই নেই। কারণ যে রকেটে বললাম না জ্ঞানমূলক প্রশ্ন করে, এবং ঝামেলা না করাটা অনেক বড় কারণ হচ্ছে রকেটে এসে তোমরা যেগুলো পড়তেছো এগুলো কিন্তু যৌক্তিক না। যদি এত ইজি হইতো প্রত্যেকের বাসায় রকেট থাকতো, এত সোজা না। সো রকেটের ক্ষেত্রে বেসিক সূত্রই হচ্ছে এফ সমান সমান ভি ডিএম বাই ডিটি। এটা আমি একদম স্লাইডের শুরুতেই ব্যাখ্যা করে আসছিলাম যে সূত্রটা এরকম কেন। তার কারণ আমরা ধরে নিচ্ছি এই রকেটের যে নিচে জ্বালানিটা নির্গত হচ্ছে যেই বেগ দিয়ে, সেই বেগটা অল টাইম কনস্ট্যান্ট, কখনো বদলাবে না। কিন্তু ভিতরের তো জ্বালানি শেষ হয়ে যাচ্ছে, তাই ডিএম বাই ডিটি। আর আমরা বের করছিলাম ইঞ্জিন যে ধাক্কা দিল সেটা, কিন্তু পৃথিবী তো আকর্ষণ করতে পারে। তো পৃথিবীর আকর্ষণ কি? ওজন। তাহলে ইঞ্জিন কর্তৃক প্রযুক্ত বল মাইনাস ওজন মানে হচ্ছে লব্ধি। প্রশ্নে যদি তোমাকে লব্ধি বল বলে তাহলে তুমি মাইনাস করবা, আর যদি লব্ধি না বলে তাহলে মাইনাস করার দরকার নাই। ঠিক আছে, ওটা আমরা অঙ্ক দেখলেই বুঝতে পারবো। তো দেখো, মহাশূন্যে রকেটের গতি একটা কিসের উদাহরণ? এটা আমি জিজ্ঞেস করছিলাম একদম ক্লাসের শুরুতেই, যে ভরবেগের নিত্যতা, যত জোরে তোমার নিচে গ্যাস বের হবে তত জোরে ও উপরে উঠবে। সিম্পল কথা তো এইটাই। আচ্ছা, যদি কখন ত্বরণ বের করতে মন চায়, আমি ত্বরণ বের করতে পারবো এফ সমান সমান ভি ডিএম বাই ডিটি। তাহলে আমরা জানি এফ মানে আবার কি? রকেটের ভর ইন্টু ত্বরণ। তাহলে ত্বরণের মানটা হবে 1/m ইন্টু ভি ডিএম ওভার ডিটি। মানে পক্ষান্তর করি আমরা চাইলে কিন্তু ত্বরণটাও সলভ করতে পারবো। পরীক্ষায় আসে না, বাট দেখে রাখো, কোনো দোষ নেই, তাই না? মোটামুটি আমরা একটা লম্বা সময় নিয়ে দেখতে পারলাম যে এই বলের ভিতরে কত কেরিকেচাল আছে, এবং যতগুলো অঙ্ক তোমাদের পরীক্ষায় বিগত সালগুলোতে আসছে বা কিভাবে সলভ করব, আমি সবগুলো চেষ্টা করছি যত সম্ভব ইজি অ্যাপ্রোচে তোমাকে বুঝাই বলতে, এবং থিওরি সহই বুঝাই দিছি। কিন্তু এটা ভাইবো না যে আমাদের ফিজিক্যাল ক্লাসের এটা কোনো অল্টারনেটিভ। ফিজিক্যাল ক্লাসে যারা পড়াবেন তারা আরো ডিপ লেভেলে ভালো করে বুঝাবেন। এখানে আমরা মেইনলি কোশ্চেন ব্যাংকের উপর ফোকাস রাখছি, মেইন টপিক গুলোতে ফোকাস রাখছি, যে তুমি কিভাবে তাড়াতাড়ি কোশ্চেন দেখে দেখে সলভ করতে পারবা, আর কতটুকু একদমই না জানলেই না, যেটা আমাদের জানতেই হবে একদম মিনিমাম লেভেলে। মানে তোমার হাতে সময় কম থাকে, তুমি ভিডিওগুলো দেখলেও তোমার ভালো প্রিপারেশন নিতে ইজি হয়। ঠিক আছে, এই জন্য ক্লাসগুলোকে ডিজাইন করা। তো আমাদের ক্লাস আজকে এই পর্যন্ত ছিল। সবাই থ্যাংক ইউ, সবাই ভালো থেকো। আর একটি রিকোয়েস্ট করো, প্লিজ বাসায় বেশি বেশি করে নিজের হাতে প্র্যাকটিস করবা, এটা বাদে আর কোনো সলিউশন নাই। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান, আজকে আমাদের এখানে বিদায়।